শুনছ? মনের ডায়েরি চ্যানেলে স্বাগতম। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো। রোজার কয়েকটা দিন যেতে না যেতে শাশুড়িমা বললেন, বৌমা, তুমি তো সব রোজা রাখতে পারবে না। যদি রোজা রাখতে না পারো আমায় বলো, আবার লজ্জায় পড়ে রোজা রেখো না। কথাটা শুনে আমার প্রচুর খুশি হবার কথা, কিন্তু কেন যেন ভেতর থেকে শো শো করে কান্না বেরিয়ে আসতে চাইলো। আমি মুখে হাসির ভান করে নিজের রুমে চলে গিয়ে কাঁদছি। নতুন বিয়ে আমার, তবে প্রেমটা ইকবালের সাথে আমার 2.5 বছরের। প্রেম থেকে নিজেকে বিরত রাখতে গিয়েও বারবার নিজেকে জড়িয়ে ফেলেছি। ইকবালের সাথে আল্লাহ মিল রেখেছিলেন, তাই হয়তো আমি তাকে এড়িয়ে যেতে পারিনি। না ছিলাম আমরা ক্লাসমেট, না ছিলাম বন্ধু। নতুন চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। খুব চিন্তা আমার, প্রথম চাকরি, প্রথম অভিজ্ঞতা। হাত পা ধরধর করে কাঁপছে। রিক্সা উঠে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। পাশ থেকে কেউ একজন বলে উঠলো, এই যে ওন্না সামলান। আমি থমকে রিক্সার চাকার দিকে তাকালাম, কিন্তু আমার ওনা ঠিকই ছিল। তার মানে আমায় ধোকা দিয়েছে। এমন বাজে মানুষ প্রায় মানুষকে ধোকা দিয়ে মজা পায়। আমি নিজেকে সামনে আবার ঠিক করে বসলাম, মনে মনে দোয়া পড়ছি। কিছুক্ষণ যাওয়া মাত্রই আবার কেউ একজন বলে উঠলো, আপু, ওড়না ঠিক করুন, চাকায় বাঁধবে। আমি সেই লোকের দিকে তাকিয়ে দেখছি, সে বাইকের উপর বসে আছে। আমি রাগান্বিত ভাবে বললাম, আমার ওনা বাঁধুক না বাঁধুক আপনার কি? ফাজিল বেটা। বলতে না বলতেই ধপাস করে পড়ে গেলাম। জ্ঞান ফিরে দেখলাম বাইকের লোকটি আমার চোখে মুখে পানির ছিটে দিচ্ছে। কি অদ্ভুত, তার মানে উনি ঠিকই বলেছিলেন। আমি কিনা আগের লোকের মতন ওনাকেও ভেবে বাজেভাবে রাগ দেখালাম। লোকটি স্থির গলায় বললেন, ঠিক আছেন? আর একটু হলে ফাঁস লাগতো। পাশে রিক্সা চালক ভাই উঠে বললেন, ভাই আমার কি দোষ? উনি ওর না ঠিক দিছে কিনা তার দেহার কি দায়িত্ব আমার? আমি ধীরে ধীরে উঠে বললাম, ওনাকে মারবেন না, আমারই দোষ। পাশে থাকা ভদ্রলোক আমার দিকে পানি এগিয়ে দিয়ে বললেন, নিন, খেয়ে নিন। আশেপাশে কোনো মেয়ে মানুষ দেখছি না, আপনি কি উঠতে পারবেন একা একা? আমি মনে মনে ভেবে চলেছি, লোকটি কি আমার গালি শুনেনি? হয়তো শুনেনি, হেলমেট ছিল তাই হয়তো শুনতে পারেনি। আমি ওনার কথায় উত্তর না দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর 5 মিনিট আছে। আমি ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। আরে কাঁদছেন কেন? কি আবার ব্যথা লাগছে নাকি? চলেন হাসপাতাল নিয়ে যাই। ভাইয়া, আমার আজ ইন্টারভিউ ছিল মতিঝিলে। আমার সর্বনাশ হয়ে গেল। কোথায়? ওশিয়া ফার্মে। আচ্ছা চলুন, আমি এগিয়ে দিব। কিন্তু আপনি কি ঠিক আছেন? না থাকলে বলুন, জীবন সবার আগে, তাই না? আমি কোনো কথা না পেরে বললাম, আমি ঠিক আছি। লোকটি বাইকে উঠলেন, আমি তার পিছনে বসতে নিব। সাধারণ জনগণের একজন এসে বললেন, হাফা, এই বেড়ার কাছ থেকে টাকা রাখেন, আপনার চিকিৎসায় টাকা লাগবে। আমি রিক্সা চালকের দিকে তাকালাম। লোকটির ইতিমধ্যে বেহাল অবস্থা। আমি বাইক থেকে নেমে রিক্সা চালকের পাশে গেলাম। ভাই, ওনাকে ছেড়ে দিন। বললাম তো আমার দোষ। রিক্সা চালক খুশি হয়ে গামছা দিয়ে মুখ মুছলেন। আমি ব্যাগ থেকে 45 টাকা বের করে রিক্সাওয়ালাকে ভাড়া দিলাম। উনি নিতে চাইলেন না, কিন্তু আমি জোর করে দিলাম। ওদিকে ভদ্রলোক বাইকে বসে আমার জন্য অপেক্ষা করছে। এই প্রথম কেউ আমার জন্য অপেক্ষা করছে, যার সাথে আমার রক্তের সম্পর্ক নেই। বাইকে বসে ভাবছি, গিয়ে হয়তো দেখবো সবারই ইন্টারভিউ দেওয়া শেষ। হয়তো আমার চরম অপমান করে বলা হবে, যার সময়ানুবর্তিতা নেই তার জব করার দরকার নেই। নিজেকে অপমান সহ্য করার জন্য প্রিপেয়ার করছি। বাইক থামতেই আমি দৌড়ে চলে গেলাম। দোতলায় উঠতেই মনে হলো আমি সেলফিশের মতন কাজ করলাম। ওনাকে একবার ধন্যবাদ বা সরি কিছুই বললাম না। ছি, অপরাধ বোধ হচ্ছে এখন। রুমে গিয়ে দেখছি অনেক লোক ভিড় করেছে। তাদের মাঝে অনেকের ইন্টারভিউ নেওয়া শেষ। খোঁজ নিয়ে দেখলাম আমার নাম আসেনি এখনো। যাক, কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বসে ভাবছি, সারা পথের লোকটি একটা কথাও বলল না। না নাম বললো, না নাম জানতে চাইলো। সে না বললো আমার বলা উচিত ছিল। কি করে পাই তাকে? আজ তার জন্যই আমি এই জায়গায়। জব হোক না হোক, বড় অপমানের হাত থেকে তো বাঁচলাম। তবে সেই লোকটা নিশ্চয়ই আমাকে ম্যানারলেস ভেবেছে। হয়তো ভেবেছে আমার মাঝে সহবত নেই। ভাবতে ভাবতে আরিয়া হক লুবনা নাম অ্যানাউন্সমেন্ট করা হলো। আমি ফোনটা হাতে নিয়ে সুইচ অফ করে ডিসপ্লেতে নিজেকে দেখলাম। চুল ঠিক করে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, মে আই কাম ইন স্যার? ভারী গলায় কেউ একজন বলল। ইয়েস, কাম ইন। ভয়েস শুনে কলেজের 3 ভাগ পানি শুকিয়ে গেল। ভিতরে গিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো, বুঝলাম রুমে 5 জন আছেন। ওপাশ থেকে একজন বসতে বলল। আমি বসলাম। আপনার ফাইলটা দিন। কথাটা বলতে আমি চমকে উঠলাম। কণ্ঠটা বেশ চেনা।
তাকাতেই দেখলাম সেই ভদ্রলোক যে কিনা আজ বাইকে করে আমায় নিয়ে এসেছে। তাকে এই জায়গায় দেখার পর কলেজে যেটুকু পানি অবশিষ্ট ছিল তাও বাষ্প হয়ে উড়ে গেল। মনে হচ্ছে আমি আবারও সেন্সলেস হয়ে যাব। হাত পা ক্রমাগতভাবে কাঁপতে রইল। কি আপনার কি শরীর খারাপ লাগছে? ভদ্রলোক বিনয়ী স্বরে বললেন। পাশে থাকা এক লোক বললেন, ইকবাল সাহেব অফ টপিকে কথা বলছেন। আচ্ছা ম্যাম, আপনার আগে জবের অভিজ্ঞতা আছে? জি না। কম্পিউটার নিশ্চয়ই ইউজ করেন? জি না। স্ট্রেঞ্জ, বাট এখানে তো জব করতে হলে এক্সপার্ট হতে হবে। আসলে স্যার আমি শিখেছি, তবে আমার বাসায় আমার কম্পিউটার নেই। লোকটি কেমন তাচ্ছিল্য ভরা কণ্ঠে বললেন। ও, তা ইকবাল সাহেব আপনি প্রশ্ন করবেন না? করেন প্রশ্ন। এতক্ষণে জানলাম এই ব্যক্তির নাম ইকবাল। তাদের ভঙ্গি দেখে বোঝা হয়ে গিয়েছে আমার জবটা হচ্ছে না। কতক্ষণ অন্য প্রসঙ্গে কথা বলে আমায় যেতে বললেন। কক্ষের বাইরে এসে হতাশে আশেপাশে তাকালাম। চাকরিটা যে আমার খুব দরকার ছিল। রাস্তায় যেতে যেতে কাঁদছি। ছোটবেলা থেকেই আমার কপাল খারাপ, কখনই কিছু পাইনি আমি। ভাবতে ভাবতে পিছন থেকে কেউ একজন। এই যে শুনুন। আমি পেছন ফিরে তাকাতেই দেখলাম ইকবাল। চোখ মুছে মাথা নিচু করে দাঁড়ালাম। তিনি কাছে এসে গম্ভীর গলায় বললেন, তা একা যেতে পারবেন? জি পারবো। আমি এগিয়ে দিতে পারি? না স্যার, লাগবে না। আমায় স্যার বলছেন কেন? সরি স্যার। বাসা কোথায়? আমি চলে যেতে পারবো। আপনি দাঁড়ান, আমি বাইক নিয়ে আসছি। এই বলে ইকবাল চলে গেল। আমি জানি না অযাচিতভাবে কেন বারবার সে আমায় সাহায্য করছেন। বাসার সামনে যেতে আমার বাবা ইকবালের সাথে আমায় দেখতে পেয়ে আমাদের কাছে আসেন। ছোটবেলা থেকেই আমি কখনো আমার বাবার চোখে আমায় নিয়ে বিন্দু পরিমাণ ভালোবাসা দেখিনি। কেন বা তার কি কারণ তা আমার জানা নেই। বাবা রাগী কণ্ঠে বললেন, কি রে লবুনা, তুই না ইন্টারভিউ দিতে গেলি? আমি হকচকিয়ে উঠে বাবাকে বললাম, বাবা উনি আমাদের অফিসের স্যার। ইকবাল সালাম দিল। বাবা তার উত্তর না নিয়েই আমায় বললেন, কেমন অফিস তোর যে স্যারের সাথে ঘুরে বেড়াস? এসব নষ্টামি আমার কাছে থেকে চলবে না। এই বলে চলে গেলেন। বাবা যাওয়া মাত্র ইকবাল আমায় জিজ্ঞেস করলেন, ইনি আপনার বাবা? আমি মাথা নিচু করে উত্তর দিলাম, হুম। ইকবাল কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। বাইকের ইঞ্জিন চালু করলো। আমি তাকে ধন্যবাদ দিতে চেয়েও পারছি না। মাথায় রাজ্যের চিন্তা। আমার জবটা বুঝি হলো না। ইকবাল চলে গেল। আমি তার বাইকের দিকে তাকিয়ে আছি। ক্রমশ সে ছোট হয়ে আসছে, আর চিন্তায়, রাগে, ক্ষোভে, লজ্জায় আমার চোখের পাতা ঝাপসা হয়ে আসছে। দুই ভাই বোন, মা বাবাকে নিয়েই আমাদের সংসার। আপন বাবা মামার, তাও তারা আমার সাথে সৎ মা বাবার মতনই আচরণ করেন। তারা হয়তো মেয়ে চাননি, তাই এই আচরণ। মাঝে মাঝে মা পক্ষে থাকলেও বাবার মন আমার জন্য গলেনি। শিশু সময় আমার সহপাঠীরা বাবার রচনায় কত কিনা লিখত। আমি লেখার জন্য কোনো শব্দই খুঁজে পেতাম না। শুধু পেতাম বাবা কারণে অকারণে আমায় মারেন, বকেন, ধমক দেন, গালি দেন। বাসার কলিং বেল দিতে আমার ভাই দীপু দৌড়ে এলো। ক্লাস 6-এ পড়েও। এ দুনিয়ায় ওই একমাত্র মানুষ যার কাছ থেকে আমি বিশুদ্ধ ভালোবাসা পাই। দরজা খুলেই হাসি মুখে বলল, আপু তোর চাকরি হয়েছে? বেতন পেয়েছিস? হাত বাড়িয়ে দিয়ে বলল। দে টাকা দে। আমি কিছুক্ষণ দীপুর দিকে অসহায়ের মতন তাকিয়ে ধমক দিয়ে বললাম, চাকরি করার সাথে সাথে কি বেতন দেয় বলো? ঘরের ভিতরে গিয়ে বসে আছে। জানি বাবা এসে অনেক কথা শোনাবে। পৃথিবীটা নরক হতে কিছুই লাগে না যখন আপন মানুষগুলো অপরিচিতদের মতন আচরণ করে। বাবা এসে মাকে ডেকে ঠিকই নালিশ দিলেন। বাবা আমার উপর প্রচন্ড ভাবে ক্ষেপে গেলে মাকে অকথ্য ভাষায় গালি দিয়ে আমায় বোঝান। আগে জানতাম ঝিকে মেরে বউকে শেখানো, কিন্তু আমার বেলায় ব্যাপারটা উল্টো, নিজের স্ত্রীকে মেরে মেয়েকে শেখানো। চাকরিটা পেলে আমি দূরে চলে যেতাম। মাঝে মাঝে আমার ভাইটাকে এসে দেখে যেতাম। বাবার কথা শুনে মা আমার রুমে এসে আমার রাগে গলায় জিজ্ঞেস করলেন, কই গেছিলি তুই? মা আমি তো অফিসেই গিয়েছিলাম। মা আমায় কথা না বলতে দিয়েই ধপাস করে চল লাগালেন। দীপু আমার দিকে অসহায়ের মতন তাকিয়ে রইল। আমি কোনো কথা বুঝছি না। ঢুকরে ঢুকরে কান্নাও আসে না আজকাল, শুধু চোখ বেয়ে পানি ঝরে। 2 দিন হয়ে গেল অফিস থেকে কোনো জানা নামাই দেয়নি। অবশ্য ইন্টারপ্রাইজ দিয়ে কিসেরই বা অফিস। বাবা বলে দিয়েছে তার পক্ষে আর পড়ানো সম্ভব নয়। কত ছেলে মেয়েরা ক্লাস 8 পাস করে নাকি সংসারে হাল ধরে, সেখানে আমি তো অনেক বড়। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আকাশে কাক উড়ে যাচ্ছে জোড়ায় জোড়ায়। পিছনে ক্লান্ত একটি কাক নিঃসঙ্গভাবে উড়ে যাচ্ছে। কেন যেন ওই পাখিকে আমার মতন মনে হয়, একা, বেশ একা। এরই মাঝে মা এসে বলল, সারাদিন শুয়ে বসে থাকলে হবে? আমি কাজ করতে করতে মরে যাই, দেখিস না তুই? যাও আমি আসছি। এরই মাঝে আমার মুঠোফোনে কল। হ্যালো, লবুনা ম্যাম বলছেন? আমি ওশিয়া ফার্ম থেকে শফিক বলছিলাম। কাল 10টায় অফিসে থাকবেন।
আমি কিছু না বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, আমার কি আবার ভাইবা নেওয়া হবে? না ম্যাম, আপনি সিলেক্ট হয়েছেন। কাল ট্রেনিং এবং জয়েনিং লেটার দেওয়া হবে। খুশিতে আমার হাত পা কাঁপছে। আমার এই একটা রোগ, ভালো বা খারাপ সময় আমার অনুভূতি একই হয়, হাত পা কাঁপতে থাকে, সেন্সলেস হবার মতন দুর্বল হয়ে যায়, আর চোখ বেয়ে পানি ঝরতে থাকে। আনন্দে ভাইকে জড়িয়ে ধরে দুগালে চুমু খেয়ে বললাম, চাকরিটা পেয়ে গেছি দীপু। ভাই চকচক হাসি মাখা মুখ নিয়ে আমার সামনে 2 হাতের 10 আঙ্গুল জাগিয়ে ধরে বলল, 1000 টাকা দিতে হবে আমাকে প্রতি মাসে। কি করবি তুই এত টাকা দিয়ে? মেসির জার্সি, হেয়ার কাট সব দিতে 1000 টাকা লাগবেই। এরই মাঝে রান্নাঘর থেকে হাঁড়ি পাতিলের ঝনঝন আওয়াজ। বোঝা যাচ্ছে মা খুব রেগে আছে। রান্নাঘরের সামনে গিয়ে হাসি মুখে মাকে বললাম, মা জবটা হয়ে গেছে আমার। মা আমার দিকে না তাকিয়ে বললেন, আমার তো আর ধেই ধেই করে নাচার সময় নেই, অনেক কাজ, আজীবন কাজ করেই যেতে হবে। আমি আজ মায়ের কথায় কষ্ট পাচ্ছি না। কথাগুলো আমি বিগত বছরগুলোতে শুনেছি। ধোয়া হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে রাখতে রাখতে বাবা মসজিদ থেকে এসে দীপুকে ডাকছেন। আমি বড় মেয়ে হিসেবে আমি কখনো বাবা ডাকেনি। তোয়ালে আর পানি চাইতে বাবা দুবেলা আমায় ডাকেন, এছাড়া ডাকেন না। আব্বা কই তুমি? দেহ জিলাপি আনছি। দীপু দৌড়ে গিয়ে প্যাকেটটা নিয়ে আমাদের রুমে চলে গেল। মাকে ডেকে জিলাপি দিল। আমি কাজ করছি। আমার কি বাবাকে বলা উচিত? ভাবতে ভাবতে মা মুখের সামনে জিলাপি ধরলো। আমি খাবো না, তুমি খাও। আরে নে, তোর আব্বু এটা দিতে বললো তোকে। আমি মায়ের হাত থেকে নিয়ে জিলাপি মুখে দিতেই আমার ভিতর থেকে আবার কান্না বের হয়ে আসতে চাইলো। মায়ের চোখেও পানি জমেছে। মুখটা ঘুরিয়ে নিল, আমি বুঝেছি। আর এই পানি জানান দেয় মা মিথ্যে বলছে। এটা মা নতুন করে না। পরের দিন অফিস যেতেই ইকবাল সাহেবের দিকে নজর চলে গেল। লোকটা আমার দিকে একবার তাকিয়েও অচেনার মতন আচরণ করছেন। কাল বাবার আচরণ হয়তো তাকে আঘাত করেছিল। প্রজেক্টরের দিকে সবার দৃষ্টি। আমার দৃষ্টি বারবার প্রজেক্টর থেকে সরে গিয়ে ইকবালের দিকে পড়ছিল। মনে হচ্ছে মানুষটার আমার প্রতি অনেক রাগ আর ঘৃণা কিছুটা তার মুখেই ফুটে উঠেছে। অফিস থেকে বাসায় আসার জন্য রিক্সা খুঁজছি। এরই মাঝে ইকবাল আসলেন। উনি আজ আমায় এগিয়ে দিতে চাইলো। আমি যাব না, মনে মনে এটা ঠিক করে নিয়েছি। কাজ কেমন লাগছে? ভালো। আপনার কি নাম যেন? লুবনা। আপনাদের বস তো আলম সাহেব, তাই না? জি। উনি বেশ রাগী, তবে ভয় পাওয়ার কারণ নেই। প্রশংসাও করেন পারফরমেন্স ভালো হলে। এই বলে রিক্সা ডাকলেন। আমায় উঠতে বললেন। আমি নিচ থেকে আর তিনি বাইকে সাধলেন না। রিক্সা উঠে সালাম দিয়ে আসতে নিলাম। এরই মাঝে ইকবাল সাহেব বললেন, ভালোভাবে দেখে শুনে রিক্সায় উঠবেন। ওনা পেঁচিয়ে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়। আর কেউ সাবধান করলে আগে নিজে ঠিক আছেন কিনা দেখে পরে তাকে ফাজিল ব্যাটা বলবেন, কেমন? এই বলে বাইকে উঠে সে চলে গেল। লোকটাকে যত সরল ভেবেছিলাম তত সরল সে আসলেই নয়, সব মনে রাখে। বাসায় গিয়ে দেখছি হানিফ মামা এসেছেন, আমার বড় মামা। আমার চোখে মামার চেয়েও বন্ধু বেশি। উনি আসলেই আমি ভুলে যাই, উনি আসলেই আমি ভুলে যাই আমি বড় হয়েছি। বোরের ওপর মাথা না রাখলে ভালো লাগে না। মামা আমায় দেখে হাসি মুখে 2 হাত বাড়িয়ে দিয়ে বললেন, বুড়ি রে, আয়, কতদিন পর দেখলাম। মামাকে জড়িয়ে ধরে বললাম, মামা একটা ফার্মে আমার জব হয়েছে, বেতন বেশি না, তাও আমি খুশি। মামা মাথায় হাত বুলিয়ে বললেন, আপা বলেছে জব টপ করা লাগবে না মা, তোর জন্য পাত্র দেখেছি। পাত্রের জুয়েলারির দোকান আছে, দেখতেও মাশাআল্লাহ। মামার কথা শুনে আমার মুখটা শুকিয়ে গেল। বিয়েও আমার এক প্রকার মুক্ত হবার পথে, তবে এ পথের চেয়ে যে আমার জবটাই বেশ আনন্দের। বাসায় নানান রকম ফল আনা হয়েছে। সকাল 11টায় আমায় দেখতে আসবে। আমার অফিস আওয়ারে আমি আয়নার সামনে দাঁড়িয়ে সাজছি। বাবা আজও মায়ের সাথে ঝগড়া বাঁধিয়েছেন। ঝগড়া হানিফ মামাকে কেন্দ্র করে। বাবার মতে মামা কেন বড়লোক ধরে আনলেন? এখন তাদের আপ্যায়ন করতে বাবার অনেক খরচা পড়ে যাবে। যদিও বা হানিফ মামা অনেকটা সাহায্য করেন, তাও বাবা কথায় কাউকে ছাড়েন না। মা বারবার বাবাকে থামাতে গিয়ে কেঁদে দিচ্ছেন। চোখের কাজলটা বারবার লেপটে যাচ্ছে। কাজলের কি বা দোষ? নোনা পানিতে লেপটে যাবেই। এরই ভিতর কল এলো আননোন নম্বরে। রিসিভ করতেই, কে লুবনা? জি। আমি ইকবাল, অফিস থেকেই কালেক্ট করলাম নাম্বার। আপনি এত ইরেসপন্সিবল কেন? জয়েন করার সাথে সাথেই বন্ধ দিচ্ছেন, এগুলো কেমন ম্যানার? নাকি আজও চাকায় বেঁধে আছেন? আমি স্যার বলা মাত্রই আমায় থামিয়ে দিয়ে বললেন, কোনো কথা শুনতে চাই না। 10 মিনিটে উপস্থিত হবেন, আর কিছু জানতে চাই না। এত এক্সকিউজ আমায় দিবেন না, বাসায় দিন। বলেই মুখের উপর কলটা কেটে দিল। আমার রাগি গা জ্বলে যাচ্ছে। মানুষটা যেভাবে বললেন মনে হয় কত অধিকার। জয়েন লেটার ওনার মুখে মারবো আর বলবো একদিন হেল্প করলে সব বলার অধিকার পাওয়া যায় না। এমন যাবে থু মারি থু। ভাবতে ভাবতে মুখ ফসকে থু বলে ফেললাম। দীপা আমার দিকে তাকিয়ে বলছে,
ওই রেডি হ, থু মারিস বরের মুখে। দেখে আসলাম, বেটা দেখতে দানব আকৃতির, 100 বার থু মারলেও গায়ে লাগবে না। মা এসে বলল, কি তোর আর কত দূর? তারা এসে বসে আছে, তোর মামা ডাকছে। আমি মায়ের কথায় আটকে উঠি। খানিকক্ষণ ইকবালের কথাগুলো বারবার কানে বাজতে রইল। মানুষ এমন আচরণ কিভাবে করে? হানিফ মামা আমার কাছে আসলেন। কিরে মা, হলো তোর? আমি হ্যাঁ সম্বোধন করে মামার সাথে গেলাম। চারপাশে চেয়ার পাতা, মাঝে গোল একখানা টেবিল, টেবিলে সাজানো লেবুর শরবত আর তাতে ভাসছে লেবু পাতা। সেই শরবতকে কেন্দ্র করে মানুষগুলি গোল হয়ে বসেছেন। এত ছেলের মাঝে পাত্র কোনটা আলাদা করে বের করতে পারছি না। আমি দুপুর কথা মতন দানব আকৃতির কাউকে খুঁজছি। বয়স্ক লোক আমায় বসতে বললেন। পাত্রপক্ষ দুই একটা প্রশ্ন করলে আমি উত্তর দিলাম। আমার মুখোমুখি বসে আছেন একজন। খুব খেয়াল করছি সে লাজুক ভঙ্গিতে বারবার তাকাচ্ছে। তার তাকানোর ভঙ্গি দেখেই বোঝা যায় সে বিবাহ করতে এসেছেন। বিবাহ আর চুরি, এই দুটো জিনিসের মিল হলো দুটোতেই মিনমিনে ভাবলেন সবাই। পাত্রের বাবা আমায় 1001 টাকা দিলেন। আমি ঘরে চলে আসলাম। আমি দরজার পাশে আড়ি পেতে দাঁড়ালাম। মার মামা গোপন কথা বলছে, যদিও বা গোপনতা আমায় নিয়ে। আমায় পছন্দ হলো কিনা বুঝতে পারছি না, তবে মা মলিন ভাবে বলে উঠলো, দাদা অত টাকা পাবে কই বলেন? টাকা ম্যানেজ করা যাইব, কিন্তু ভালো পাত্র বারবার পাবি। আর লুবনের বাপের মাইয়া বিয়া দেওয়ার তো গরজই নেই। আমি বেশ বুঝলাম ছেলেরা মোটা অঙ্কের যৌতুক দাবি করেছেন। বাবা অবশ্যই মেনে নিবে না, এক্ষেত্রে আমিও মেনে নিব না। আমায় নিয়ে বাবা মা ভুগছে, তাই বলে বিক্রি করতে বসেনি। চলে যাব, মরে যাব, তাও বিক্রি হব না। তৈরি হচ্ছি অফিস যাবার জন্য। অসহায় হতে পারি, তাও কারোর কাছে মাথা নত হব না। চাকরিদার না থাকলে না থাকবে। অফিস রুমে ঢুকে প্রথমে ইকবালের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, আসবো? ভিতরে বসে সে আমার কথার কর্ণপাত না করে কাজ করে যাচ্ছেন। আসবো? দ্বিতীয়বার বলার পর উনি বললেন, আসুন। ভিতরে গিয়ে দাঁড়াতেই তিনি রাগী গলায় বললেন, কে চাই? কি চাই মানে? আমাকে আপনার ফকির মিসকিন মনে হচ্ছে? দেখুন লুবনা, এটা অফিস। এখানে বসে আপনি এমন ম্যানার করতে পারেন না। আরে থামেন, যখন আপনি আমায় কল দিয়ে জানা তা বললেন, তখন কি মহাশূন্যে বসে কল দিচ্ছেন? আমি কি আপনার আন্ডারে? আপনি ধমক দিয়ে আসতে বলার কি? আমার লাগবে না জব, আমি আজই রিজেন নিব। আপনি আমায় সেদিন হেল্প করে যতটা আমার চোখে সম্মানীয় হয়েছিলেন, আজ তা ধুলোয় মিশে গেছে। আপনাদের মতো মেয়েদের কাছ থেকে আমার ধন্যবাদ পাওয়া লাগবে না। নাও গেট লস্ট। কথাটা আমার বুকের ভিতরে গিয়ে লাগলো। আজ নিম্ন মধ্যবিত্ত বলেই এই কথাটা বলতে পারলো। আমি কান্না না থামাতে পেরে তার সামনেই কেঁদে দিলাম। এ বাবা, কাদার কি বললাম? মহা মুশকিল তো। আমি কথার না উত্তর দিয়ে বের হয়ে আসলাম। আলম সাহেবের রুমে যেতেই সে আমায় ধমক দিয়ে বললেন, এই আসার সময় হলো? সরি স্যার। দেখুন, এখানে সবাইকেই সবার জবাবদিহিতা করতে হয়। আপনার জন্য কাজ বসে থাকবে না। এখন প্রতিযোগিতার সময়, কেউ কারোর জন্য বসে থাকবে না। আর আপনার তো তেমন যোগ্যতা বা অভিজ্ঞতা কিছুই নেই। আমি কেবল ইকবালের কথা শুনে আপনাকে জবে নিয়েছি। ও বলল আপনি ওনার রিলেটিভ, তা না হলে কখনো নিতাম না। আপনার চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন মানুষ এর সিভি ড্রপ করেছে। শান্ত সুরে কথা বলল, আলম সাহেব আমায় প্রচুর অপমান করেছেন, তাও আমি মাথা নিচু করে ভাবছি। ইকবাল সাহেবই আমার জন্য তদবির করেছিলেন, কিন্তু কেন সে বারবার এভাবে অযাচিত ভাবে উপকার করেন আমার? কেনই বা উপকার করেও বলছেন না? ছি, আমার উচিত হয়নি এত কিছু বলার। আলম সাহেব ধমক দিয়ে বললেন, আমি কি বলছি শুনছেন? আমি আটকে উঠলাম। আপনি বরং অন্য কোথাও ট্রাই করেন। আর বয়স তো কম, আরো কয়েক বছর যাক। আমি আসবো স্যার। আসুন, যদি জব করারই হয় কাল থেকে সময় মতো আসবেন। আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে ইকবাল সাহেবকে খুঁজছি। কোথাও না পেয়ে দারোয়ান চাচাকে জিজ্ঞেস করলাম, ইকবাল স্যারকে দেখেছেন? হ, স্যার একটু আগে বাইরে হয়ে গেল। আফা, আইস আলম স্যার ইকবাল স্যারের অনেক বকছে, আমার খুব কষ্ট লাগছে। এই কথা শুনে কেন যেন আমার খুব কান্না পাচ্ছে, চিৎকার দিয়ে কান্না পাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে এপাশ ওপাশ তাকিয়ে খুঁজছি। আশায় ছিলাম এই বুঝে আসবে, কিন্তু আসেনি। অবশ্য না আসারই কথা। বাসায় যাওয়া মাত্রই হুলস্থুল কাণ্ড। মা বসে বসে কাঁদছেন। বাবা হানিফ মামাকে অপমান করে বের করে দিয়েছেন। দীপু দরজা বন্ধ করে বসে আছে। আমি কিছুটা আন্দাজ করে পেরেছিলাম আমায় নিয়ে যাওয়া হবার হয়েছে। দীপুর কাছ থেকে জানতে পারলাম বাবা 1 টাকাও আমার বিয়েতে ব্যয় করতে পারবেন না, আর পাত্রপক্ষের অনেক চাহিদা, তাই মামাকে জানা তা বলে বের করে দিয়েছেন। মামাকে কল দিলাম। মানুষটার অপমান আমি মেনে নিতে পারি না। মামা, আমি আসার আগেই চলে গেল। মারে, কাজ পড়ে গেছে। কবে আসবে তুমি? মামা, কি হলো? আসবো। শোন মা, ছেলেটা আসলে খুব ভদ্র। পুরান ঢাকায় নিজেদের বাড়ি, তোর বাপের লাগবে না, তুই রাজি হ। ছেলের তোকে খুব পছন্দ হয়েছে।
আমার খুব আফসোস থাকবে বিয়েটা না দিতে পারলে। তোর সব দায়িত্ব আমার। ছেলের নম্বর আছে মামা? আছে। কথা বলবি? আমি মেসেজ করে দিচ্ছি, কথা বলে দেখ। তোরা আজকাল যুগের ছেলে মেয়ে। নম্বরটাকে কল দিতে উপাস থেকে সালাম দিল। সালামের উত্তর দিয়ে বললাম, আমি লুবনা বলছিলাম। হ্যালো, আছেন? জি, ভালো আছেন? আপনাকে একটা সত্য কথা বলতে কল দিয়েছি। কি আপনার রিলেশন আছে বা ছিল? দেখুন, তাতে আমার কোনো প্রবলেম নেই, তবে বলবেন না যে রিলেশনের কারণে বিয়ে করবেন না, কারণ মামা বলেছে আপনার আসলে কোথাও কিছু নেই। আমি জানি মামা, মিথ্যে বলবেন না। আরে ধুর, আমার রিলেশন থাকতে যাবে কেন? কিছু গোপন কথা যা মামা জানে না। আমি ভালোর জন্য স্বীকার করছি, অন্য কেউ হলে করতো না। এতে আপনার উপকার, আশা করি কাউকে বলবেন না। তা জানার পরও যদি আপনি আমি বিয়ে করেন, আমার আপত্তি নেই। আচ্ছা, বলুন। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি কখনোই মা হতে পারবো না। মামা তা জানেন না, এটা জানানোর মতো কথাও না। মানে সিরিয়াসলি? আজকাল তো চিকিৎসা বিজ্ঞান অনেক এগিয়েছে, সবই পসিবল। ডাক্তার চাইলে বড়জোর করতে পারবে, কারো বাচ্চা চুরি করে আমায় দিতে পারবে, এছাড়া কিছুই করা পসিবল না। লোকটা কথা শুনে চুপ করে রইল। দেখুন, আমি লুকাতে পারতাম, তবে আমি চাইনি কিছুই অজানা থাক। ওপাশ থেকে সারা শব্দ না পেয়ে বললাম, আপনি ভেবে দেখুন, জানাবেন কেমন? প্লিজ কাউকে বলবেন না, আমি জানিয়েছি। তার আমায় বকবে। লোকটি জি বলে রাখলেন। ফোন রাখার পর আমি মুখে হাত চেপে হাসছি। মিথ্যে বলা ছাড়া উপায় ছিল না। জানি সে রাজি হবে না, কোনো মহানয়া খুলেও না। তারা রিজেক্ট করলে মামারও আফসোস থাকবে না। এরই মাঝে ফোনে মেসেজ পেলাম। লুবনা ম্যাম, আমি আসলে কাঁদাতে চাইনি। আমি ভাবিনি আপনি হার্ট হবেন। আসলে আমার মাও প্রায় বলেন আমার কথায় তিক্ততা ভরা। জন্মের সময় মধু দিয়েও কাজ হয়নি। হাউএভার, কাজে মনোযোগী হন। লাইফে বড় হতে হলে এমন অনেক তিক্ততা হজম করতে হবে। বেস্ট অফ লাক। কেন যেন ইকবালের মেসেজ পাওয়ার পর থেকে আমার মনটা অনেক হালকা লাগছে। বাইরে বৃষ্টি শুরু হলো। আমি গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম। সকালে মামা মাকে কল দিয়ে জানিয়ে দিয়েছে ছেলেপক্ষ রিজেক্ট করেছে। জানতাম আমি কোনো ছেলেই এমন মেয়েকে বিয়ে করবে না। আজকে সকাল সকাল অফিসে গিয়ে দেখছি কেউ আসেনি, দারোয়ান ভাই আছে শুধু। নিজের কেবিনে গিয়ে বসে আছি। আমি আমার কাজ কি থেকে শুরু করব, কিভাবে শেষ, কিছুই বুঝছি না। ভাবছি ইকবাল সাহেবকে কল দিব, সংকোচে দিতেও পারছি না। ভাবতে ভাবতে দেখছি গেটের কাছে ইকবাল সাহেব। আমি মাথা নিচু করে আছি। উনি কাছে এসেই বললেন, বাহ, আজ তাহলে তাড়াতাড়ি আসা হলো। হ্যাঁ। কাজ আলম সাহেব তো যেদিন বুঝেছিল সেই দিনই আসেননি। আমি চুপ করে আছি। আমার দিকে তাকিয়ে বলল, টেবিলে ট্যাব দেখছেন না? ওটাতে আপনার কাজ। আপনাকে কিছু লিমিটেড তথ্য ওখানে ইনপুট করে ইমেল করতে হবে। পারবেন না? জি পারবো। আলম সাহেব আসার আগ অব্দি ট্যাবটা দেখতে থাকেন ওপেন করে, ফ্রি হয়ে যাবেন। আচ্ছা। উনি চলে গেলেন। আমি বারবার অবাক হই, মানুষটা কিছুই মনে রাখে না। মুখে মধু না থাকলেও অন্তরে মধুর সাগর, যেখানে ডুবে থাকা যায়। এরই মাঝে আমার এক কলিগ ঈশা বলল, স্যার কি আপনার কেউ হন? না। তাহলে আপনাকে তো হেল্প কেন করেন? আপনি চাইলে আপনাকেও করবে। না বাবা, থাক, দেখতেই মনে হয় খুব রাগী। অফিস টু বাসা, বাসা টু অফিস, এতটুকুই আমার দুনিয়া। এতটুকু করতে করতে 2.5 বছর চলে গেল, কোথা থেকে খেয়াল হলো না। তার মাঝে পাল্টেছে অনেক কিছু। সবচেয়ে খারাপ সময় আস্থা হয়েছিল ইকবাল সাহেব। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সব সময়। কখনো কোনো বিপদে তাকে আমি সব থেকে আগে চেয়েছি। এখন কেন যেন তিনি আমার অভ্যেসে পরিণত হয়েছেন। তাকে আমি এড়াতে পারি না, বলতে গেলে চাইও না। কেন যেন কল্পনায় থাকে সে। অবশ্য কিছু মানুষ কল্পনায় বসবাস করার যোগ্যতা রাখে। অফিসের সবচেয়ে রাগী একটা লোক যাকে সবাই ভয় পায়, সে কিনা তার সব ইচ্ছা দিয়ে আমার ভুল শুধরায়। তার বিনিময়ে তার চাওয়ার পরিমাণ শূন্য। তাকে না ভালোবেসে কি পারা যায়? অফিসে প্রোগ্রাম আজ। মাকে বললাম আমায় শাড়ি পরিয়ে দিতে। হলুদ শাড়ি পরিয়ে দিয়ে মা বলছে, কেমন প্রোগ্রাম যে শাড়ি পরতে হবে? সবাই পরবে মা। এরই মাঝে বাবা মাকে ডাকছে। দীপুর মা, এদিকে আসো। মা, আমি বড় সন্তান হওয়া সত্ত্বেও বাবা তোমাকে লুবনার মা বলে ডাকে না কেন? উনি আসলেই আমার বাবা তো? মা কষে আমার গালে চড় মেরে গেলেন। আমার চোখে জল জমেছে। দীপুটা সব দেখেও না দেখার ভান করে বলছে, কি বিশ্রী রঙের শাড়ি, পাল্টা এটা। আমি কথা না বাড়িয়ে খোফে ফুল গুজে চলে গেলাম। অফিসে যাওয়া মাত্রই দেখছি সবাই এসে উপস্থিত। আমি অফিসে প্রবেশ করে বারবার আমার চোখ ইকবালকে খুঁজছে। আমি বারবার চাইছি সে আমায় দেখুক। মেয়েরা এদিক থেকে খুব শৌখিন। তারা মন থেকে চায় তার প্রিয় মানুষটি তাকে দেখে বারবার প্রেমে পড়ুক। হোয়াইট বোর্ডের পাশে দাঁড়িয়েছে ইকবাল। ব্লু টি শার্ট, খোঁচা দাড়ি, এলোমেলো চুল। এত মানুষের ভিতর যেন সবচেয়ে আলাদা।
আমি ধ্যান দিয়ে তাকিয়ে আছি। ইকবাল ঈশাকে কি যেন বুঝাচ্ছে। ইকবালের চোখ আমার দিকে পড়তেই আমি চোখ সরিয়ে নিই। আমার আজ বেশ লজ্জা লাগছে, ঠিক প্রথম দিনের মতো নার্ভাস। আলম সাহেব আজকাল আমি বলতে অজ্ঞান। তার মতে লুবনার মতন মনোযোগী আর কেউ না, লুবনাকে দায়িত্ব দেয়া যায়। আলম সাহেব আমার পাশে এসে বললেন, সুন্দর লাগছে কিন্তু। জি ধন্যবাদ স্যার। আমি আর চোখে ইকবালের দিকে তাকাচ্ছি। ওর আগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ইকবাল সাহেবের সামনে যেতেই সে সরে গেল। কেন যেন আজ আমায় অ্যাভয়েড করছেন। আমি কত আশা করেছিলাম আমার প্রথম শাড়ি পরায় সে আমার প্রশংসা করবেন, তা না, আসলে আমিই ভুল ভেবেছি। কেনই বা আমাদের মতো নিচু পরিবারের মেয়েকে সে ভালোবাসবে? আলম সাহেব বললেন, লুবনা, এই কাগজগুলো নিয়ে 5 তলায় যাও। লিফটে ওঠা মাত্রই কোথা থেকে যেন দৌড়ে ইকবাল সাহেব আসলেন। আমি চুপ করে মাথা নিচু করে আছি। এরই মাঝে লোডশেডিং হলো, লিফট থেমে রইল। দুজনই আটকা পড়ে আছি। অস্বস্তি হচ্ছে খুব। পাশে থাকা বুড়া ভামও কথা বুঝছে না, ভূতে ধরেছে নাকি ভাবতে ভাবতে পাশ থেকে বলে উঠলেন, বসদের সাথে এত হাহা হিহি করার কি আছে? নিজের পার্সোনালিটি নিয়ে থাকতে পারে না? হ্যাংলার মতন পুরুষরা প্রশংসা করলে দাঁত কেলাতে হবে নাকি? ওনার তিক্ত কথা আমার বুকে গিয়ে বিঁধল। আপন ভেবে ফেলেছি, তাই খারাপ কিছু বললে আরো গায়ে লাগে। উনি আবার বলতে লাগলেন, জোকারের মতন শাস্তিই বা কে বলেছে? আমি বুঝতেছি না উনি কেন এসব বলছেন। কেনই বা এত অধিকার বোধ? সেই অধিকার বোধ থেকে কেনই বা বলে দিচ্ছেন না উনি আসলে কি চায়। লাইট অন হলো। উনি দেখছেন আমি কাঁদছি। উনি আর কিছু না বলেই থেমে গেল। 5 তলায় পৌঁছাতেই আমি আগাতে নিলে উনি পিছন থেকে বললেন, আপনাকে আসলেই অনেক সুন্দর লাগছে। এই বলে লিফট অফ করে উনি নিচে চলে গেলেন। তার মানে উনি 5 তলা অব্দি উঠেছেন কেবলমাত্র আমায় এগুলো বলতে? কান্নাও আসে, আর এমন পাগলামি দেখে না হেসেও পারি না। সন্ধ্যা হয়ে গেল। মায়ের কল পেয়ে খুব ভয় লাগছে। ভয়ে ভয়ে কল রিসিভ করলাম। কই তুই? কটা বাজে? তুই কি চাস আমি ঘর থেকে চলে যাই? মা, আজ তো মিটিং। তুই এখনই চলে আসবি, 8টায় ছেলেপক্ষ আসবে। আজ তোকে দেখে চেন পড়িয়ে যাবে। মানে কি বলো মা? বলা নাই কোয়া নাই বিয়ে? এটা তোর বাবার সিদ্ধান্ত। এই বলে মা কল কেটে দিলেন। হাজার চিন্তা ভর করেছে মাথায়। ইকবাল মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছেন। আমি কাকে বলে যাব বাসায়? সময় মতো না গেলে বাবা মেরেই ফেলবে। আমার মাথা ঘুরছে, আর চেন পড়ে যাবে কথাটা শুনে। আমি রুম থেকে উঠে বের হলাম। 7:30 বেজে গেছে। আমার যেতে হবে এক্ষুনি। হলরুম ফাঁকা, দুজন ছেলে বসে আছে। আমার দিকে খুব নোংরা ভাবে তাকিয়ে আছে। লিফট অফ হয়ে আছে। আমি সিঁড়ি দিয়ে নামছি। দুজন ছেলেও আমার পিছন পিছন নামছে। খুব ভয় লাগছে। আমি ফোন বের করে ইকবালকে কল দিলাম। সে হয়তো শুনছেন না। এরই মাঝে ছেলে দুটি আমার সামনে এসে দাঁড়ালো। কি আপনারা? তারা কথা বলছে না, ধীরে ধীরে আমার নিকটে আসছে। কি ব্যাপার? ম্যাডাম, গাড়ি লাগবে? আমাদের গাড়ি আছে। না, লাগবে না বলতেই একজন আমার মুখ চেপে ধরলো, আরেকজন হাত ধরে বলছে, সজীব, গাড়িতে উঠা। স্যার গো মিটিং শেষ হইতে 10টা, চল ঘুরে আসি। আমার যে মুখ ধরেছিল সে নোংরা ভাবে হেসে বলছিল, ঠিক আছে, আমি কিন্তু পিছনে বসমু, তোর গাড়ি তুই চালা। দুজন খুব খারাপ ইঙ্গিত করে কথা বলছে। আমি চেঁচাতে চেয়েও পারছি না। ফোন বাজছে। নিশ্চয়ই ইকবাল কল দিয়েছে। 3 তলা অব্দি আসতেই কেউ উপর থেকে বলল, কারা ওখানে? আয় দাঁড়া। ছেলেগুলো আমায় রেখে পালালো। আমি ভয়ে বসে পড়লাম। দেখছি ইকবাল এসে আমার পাশে বসলো। ঠিক আছেন আপনি? ওরা কারা? আমি ঠিক আছি। আমি একটু বাসায় নিয়ে যাবেন? মা বারবার কল দিচ্ছে। সেটা আমায় বলে আসলে হতো না? একা একা নামছেন কেন? চলুন। বলেই হাত বাড়িয়ে দিল। আমি একা একা উঠে দাঁড়ালাম। সারা শরীর ভয়ে কাঁপছে। কি বড় ক্ষতি হয়ে যেত। ক্ষতি হবার থেকে বাঁচলেও আরেক ক্ষতি একটু পরে হবে। চিরতরে ইকবালকে বিসর্জন দিয়ে আমার চলে যেতে হবে। বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতে হবে। কি আপনার খারাপ লাগছে? না, আমি ঠিক আছি। বলেই ব্যালেন্স ঠিক করতে না পেরে পড়ে গেলাম। ইকবাল এসে আমায় ধরে ধমক দিয়ে বলল, কবে সাবধান হবেন আপনি? আমি আর জ্ঞানে থাকতে পারলাম না। জ্ঞান ফিরতেই দেখছি আমি হাসপাতালে, আর আমার পাশে ইকবাল। আমি প্রথমে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে? 9:45। আমি উঠে বসে কেঁদে দিয়ে বললাম, আমার এখনই যেতে হবে। বাবা আমায় মেরেই ফেলবে। ব্যাগ থেকে ফোনটা নামিয়ে দেখছি চার্জ শূন্য হয়ে ফোন বন্ধ হয়ে গেছে। তড়িঘড়ি করে বের হলাম। ইকবালও আমার পিছন পিছন আসলো। দাঁড়াও লুবনা, আবার অসুস্থ হয়ে পড়বে। তোমার প্রেশার খুব কম। স্যার প্লিজ আমায় এগিয়ে দিন। আজ আমার বিয়ের কথা ফাইনাল হবে। ইকবাল কথাটা শুনে থেমে গেল। আমি ইকবালের দিকে তাকিয়ে খুব বুঝতে পারলাম উনি ধাক্কা খেয়েছেন। মনে মনে বারবার চাইছি উনি আমায় বলুক সব ছেড়ে তার হাত ধরতে। তবুও মানুষটা মুখ ফুটে বলছেন না ভালোবাসে আমায়। একবার আমার হাত ধরে বলছেন না যেও না।
একবার বলে দেখো ইকবাল, সব ছেড়ে তোমার কাছে চলে আসবো। সিএনজিতে দুজন বসে আছি। ইকবাল একদমই চুপ হয়ে আছেন। বাসায় যেতেই সামনের রুমে মা, বাবা, ভাই সবাই বসে আছেন। বাবা আমায় দেখি কাছে এসে বললেন, কই ছিলি তুই? তোর জন্য কত অপমানিত হলাম আজ, জানিস? কেন আসলি তুই? রাস্তায় পড়ে মরতে পারলি না? থামো তুমি। আমি মাথা নিচু করে আছি। বাবার কথা শুনে দীপু কাঁদছে। পিছন থেকে ইকবাল বের হয়ে বললেন, আঙ্কেল, ওর দোষ নেই, ও তাড়াতাড়ি আসতে চেয়েছিল। ও, তুমি আবার আসছো? আমি ঠিকই ভাবছিলাম সহজ সরল মেয়েদের নিয়ে ফুর্তি করাই তোমাদের কাজ। কি বলছেন এসব? আমি বারবার ইকবালকে হাত জোর করে বলছি, স্যার আপনি চলে যান। ওকে তো শেষ করছেন, কে বিয়ে করবে ওকে? বাবা কথাগুলো এত শব্দ করে বলছে, হয়তো এলাকার সবাই জেনে যাবে আমি কলঙ্কিনী। বাবারা সন্তানদের দোষ ঢাকেন। এই হয়তো প্রথম বাবা যে কিনে মেয়ের গায়ে কলঙ্ক লেপে দিচ্ছেন। বাবা আবার আমায় বললেন, তুই ঘর থেকে বের হয়ে যাবি, নষ্টা মেয়ের জায়গা নাই আমার ঘরে। ইকবাল মায়ের দিকে তাকিয়ে বললেন, আন্টি, লুবনাকে ঘরে নিয়ে যান, ও খুব অসুস্থ। এত পীড়িত থাকলে নিজের ঘরে নিয়ে যাও। পারবা? পারবা বিয়ে করতে? আসছো ভালো সাজতে, পারবা শুধু গরিব মেয়েদের ভোগ করতে। কথাগুলো শুনে আমার গা কাঁপছে। ইকবাল বলল, অবশ্যই পারবো। আমি পরের সপ্তাহে মাকে নিয়ে আসবো। 1 সপ্তাহ সময় দিবেন তো নাকি? সবাই স্তব্ধ হয়ে ইকবালের দিকে তাকিয়ে আছে। বাবা ঘরে চলে গেলেন। আমি ইকবালের চোখের দিকে তাকিয়ে আছি। এ চোখ মিথ্যে বলছে না। ইকবাল আমায় বলল, লুবনা, ভিতরে যাও, আমি আসছি। 1 সপ্তাহ অপেক্ষা করো আমার জন্য। এই বলে উনি চলে গেলেন। আমি ওনার পিছন পিছন গেলাম। স্যার দাঁড়ান। তুমি আবার আসলে কেন? আপনি বাবার কথায় জেদে পড়ে কোনো সিদ্ধান্ত নেবেন না প্লিজ। আমি যা ভাবার ভেবে নিয়েছি। প্লিজ নিজের উপর কিছু চাপিয়ে দিবেন না। লুবনা, হুম। মেয়েরা নাকি সব বুঝতে পারে, রাস্তায় দাঁড়িয়েও নাকি অনুভব করতে পারে অন্য গ্রহ থেকে কোনো এলিয়েন তাকে পছন্দ করে কিনা। তাহলে কি তুমি কি আসলেই বুঝোনি এত বছরে, নাকি আমার তিক্ত কথাগুলো বুঝলা? এই বলে চলে যেতে নিল। আমি ইকবালের হাত ধরলাম। উনি আমার দিকে তাকালেন, আমার চোখের পানি মুছিয়ে দিলেন। আমি ইকবালের হাত শক্ত করে ধরে বললাম, আপনি আমাদের মেয়ের ভালো বাবা হবেন তো, সবচেয়ে ভালো বাবা। ইকবাল আমার হাত ধরে তার বুকে শক্ত করে চেপে ধরে বললেন, মেয়েকে এখানটায় আগলে রাখবো ইনশাল্লাহ। বাসে যাও, গিয়ে রেস্ট নাও, আমি আসি। দীপুর পেটের উপর মাথা রেখে শুয়েছি। দীপু মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, শেষমেশ নিজের বিয়া নিজেই ঠিক করলি আপু। আমি কথা বলছি না। যাক, তুই গেলে এই রুম আমার, কিছু আর শেয়ারিং করা লাগবে না। আহ, কি শান্তি। শ্বশুর বাড়িতে আমার জন্য আলাদা রুম রাখিস, 2 দিন পর পর চলে যাব। আচ্ছা, তাদের বাসা কই? জানি না। কি বলিস? জামাই বাড়ি চিনিস না? তবে লোকটার আর যাই হোক ঘুরি নাই। মা রুমে এসে বলল, দীপু বের হতো, লুবনার সাথে কথা আছে। দীপু বের হয়ে গেল। লুবনা, ছেলেটা আসলেই কি বিয়ে করবে? তাই তো বললো মা। তুই ওর নাম্বারটা দে তো। নম্বর দিয়ে বললাম, এমন কিছু বলো না যাতে আমার অপমান হয়। সে বিয়ে না করতে চাইলে না করুক। মা চলে গেলেন। এরই মাঝে ইকবালের কল। শরীর কেমন? ভালো। আপনি কোথায়? বাসা আজ অফ ডে, বাসায় থাকবো। আর শোনো, মাকে বলেছি 2-1 দিনে আসবো তোমাদের বাসায়। আমি চুপ করে আছি। সবকিছু স্বপ্ন লাগছিল। লুবনা, তোমার আম্মুর নাম্বারটা টেক্সট করো। মা কল দেবে কিছুক্ষণ বাদে। আমি ফোন কেটে দিয়ে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশে আজ কাক উড়ে যাচ্ছে। 8টি কাক, কেউ একা নেই, সবার সঙ্গে আছে। পাশের রুম থেকে বাবার কড়া গলায় কথা ভেসে আসলো, শোনো দীপুর মা, ছেলে বিয়ে করুক না করুক, আমি 1 টাকাও খরচ করতে পারবো না। আমি দীপুর দিকে তাকিয়ে বললাম, আমার মেয়ের নাম কি হবে জানিস? মুনতাহা। ও আর চাই পাক না পাক, খুব ভালো বাবা পাবে জানিস। শোন দীপু, তুইও তোর মেয়েকে বুকে আগলে রাখিস ভাই। বাবা রে বাবা, এত দূর! মেয়ের নামও? আপু, তোর নাতির নাম কি রে? মর্জিনা নাকি জামিলা বিবি? আমি দীপুর কথায় খিলখিলিয়ে হাসছি। ইদানিং পেটে প্রচন্ড রকম ব্যথা অনুভব করছি। আজ বাদে কাল বিয়ে। হয়তো সেদিন সিঁড়ি থেকে পড়ে এই অবস্থা হয়েছে। আমার পেটের ব্যথা ক্রমাগত বাড়তে রইল। আমি কুকড়িয়ে যাচ্ছি। ভাবছি কালই ডাক্তারটা দেখিয়ে নিব। সেলিনা পারভিন, নাম করা ডাক্তার। তাকে বলার পর উনি অনেকগুলো টেস্ট দিলেন। কাল নাগাদ রিপোর্ট দিবেন। আমি বাসায় চলে এলাম। ইকবালকে কল দিয়ে জিজ্ঞেস করলাম, কি করছেন? তুমি এখনো আমায় আপনি করেই বলবে? তো আপনি কি আমার বয়সী? ও বাবা, তুমি করে বলতে হলে 1 বয়সী হতে হবে নাকি? ভালো তো বাঁচতে পেরেছিলে এই লোককে। কখনো বলেছি মুখে?
লুবনা, সব প্রেমের ধরন এক হতে হবে? আমিও জানতাম তুমি আমায় ভালোবাসো, আর তুমিও জানতে। আমরা বলে উঠতে পারিনি, আর এই বছরে পারিনি, তার মানে এই নয় এখনো পারবো না। লুবনা, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ইকবালের মুখে প্রথম কথা শুনে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম। জন্মের পর থেকে আমার মনে পড়ছে না কেউ একবারও আমায় এই কথা বলেছে, না বাবা না মা। লুবনা, তুমি বলবে না? হুট করে কোনো একদিন বলে ফেলবো। বিকাল নাগাদ সেলিনা পারভিনের চেম্বারে রিপোর্ট নিয়ে দিলাম। উনি রিপোর্টগুলো দেখে বলছেন, না, তেমন আঘাত নেই, তবে হয়তো ভারী কিছুর সাথে ধাক্কা খেয়েছিলেন। ওষুধ দিলে সেরে যাবে। আমি অনেকটা খুশি হলাম। ভাবছি ওনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করব, তবে পারছি না। এরই মাঝে উনি বলে উঠলেন, আপনি কি ম্যারিড? জি না, পরের সপ্তাহে আমার বিয়ে। ওয়াও, কংগ্রাচুলেশন। আসলে খুব খুশি হলাম। কাউকে থেমে থাকতে নেই। বুঝলাম না ম্যাম। আমি আপনার মা হতে না পারার কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই জানেন। মানে কি বলেন এসব? সিরিয়াসলি জানেন না? না। আপনার কখনো পিরিয়ড হয়েছিল? মানে না। তো ডাক্তার দেখাননি এর আগে? না। কি বলছেন আপনি? আজকাল যুগের মেয়ে হয়েও এত অসচেতন হলেন কি করে? আসলে আমি অনেক দুঃখিত আপনার ব্যাপারগুলি বলতে হচ্ছে, তবে আপনার নিজের ব্যাপারে ক্লিয়ার থাকা উচিত। আমরা আমাদের ব্যাপারে ক্লিয়ার না হলে মানুষের সামনে নিজেকে 100% তুলে ধরতে পারবো না। আমি কিছুই বলতে পারছি না। পায়ের নিচ থেকে মাটিটা যেন সরে গেল। সেলিনা পারভিন মলিন মুখে বললেন, প্লিজ শক্ত হন। এটা কোনো রোগ নয় বা লজ্জার বিষয় নয়। আপনার জন্ম থেকেই জরায়ু নেই, এটা অনেকের হয়। আল্লাহ সবাইকে কিছু থেকে বঞ্চিত করেন, তবে তার 100 গুণ অন্যভাবে দেন। আপনার জরায়ু জন্মগতভাবেই তৈরি হয়নি, একে মেডিকেলের ভাষা বলে মুলারিয়ান এজেন্সিস। এই কারণে আপনার পিরিয়ড হয়নি। আর এটা তো চোখ বা কিডনির মতন অর্গ্যান নয়। প্রতিস্থাপন করা যায়, তবে তা খুব ব্যয়বহুল, আর বাংলাদেশে পসিবলও নয়। দেখুন, এখানে তো আপনার দোষ নেই, তাই না? আসলে শিশু মেয়ে ভ্রূণ অবস্থায় মুলারিয়ান ডাক থেকে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব এবং যোনি তৈরি হয়। কোনো কারণে তা তৈরি হয় না বা ডেভেলপ হয় না, তাই জরায়ুর কার্যক্ষমতা হারায়। একে প্রাইমারি অ্যামোনিয়া ডিউ টু মুলারিয়ান এজেন্সিস বলে। আমি অনবরত কেঁদে যাচ্ছি। মেয়েদের মাতৃত্ব ক্ষমতা না থাকা যে শুধু কষ্টের নয়, অপমানের, আক্ষেপের। সেলিনা পারভিন বললেন, দেখুন, আমারও কিন্তু 2 বছরের অ্যাবনর্মাল বাচ্চা আছে। আমিও জন্ম হবার আগেই জেনেছি ও অ্যাবনর্মাল, হাঁটতে পারবে না। তাই বলে আমি তাকে মেরে ফেলতে পারিনি। আপনার স্বামীকে নিয়ে আসবেন একদিন চেম্বারে। আজকাল বাচ্চা অ্যাডপ্ট নেওয়া যায়, টেস্ট টিউব বেবি নেই, কত উপায় আছে। সেখানে এত হতাশার কিছু নেই। বিয়ে মানেই তো বাচ্চা জন্ম দেওয়া না, তাই না? আপনাকে সক্ষম হতে হবে। আমি ওনার কথা কর্ণপাত করছি না। সেলিনা পারভিন আমার ঘাড়ের উপর হাত রেখে বললেন, আয়নায় তাকিয়ে নিজেকে দেখবেন কত সুন্দর আপনি। আল্লাহ কিছুর অভাব রাখেননি। আমি নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাকে জড়িয়ে ধরে কেঁদে বললাম, সবচেয়ে বড় অপূর্ণতাই যে আমার। আল্লাহ সবকিছু না দিয়ে মা হওয়ার ক্ষমতা দিলেই তো হতো। শান্ত হন। হয়তো কোনো অনাথ শিশু তার মা বাবাকে হারিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। দেখুন, পুরুষেরও শারীরিক অক্ষমতা আছে, যেমন তারও চিকিৎসা আছে, তেমনি এরও চিকিৎসা আছে। যে কোনো সমস্যায় উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি আসবেন। কোনো সংকোচ করবেন না। ভাববেন আমি আপনার বড় বোন। আমি নিজেকে সামনে চেম্বার থেকে বের হতে নিলাম। সেলিনা পারভিন পিছন থেকে ডাক দিয়ে বললেন, বিয়েতে দাওয়াত চাই, কিন্তু প্রেসক্রিপশনে নম্বর দেওয়া আছে আমার। বেস্ট উইশেস। আমি চোখের পানি মুছে বের হয়ে আসলাম। রাস্তায় ধীরে ধীরে হাঁটছি। বৃষ্টি নামলো অঝরে। মিথ্যে বলে যাকে নিয়ে তামাশা করে একদিন বিয়ে ভাঙলাম, আজ কিনা তা এত বড় সত্য হয়ে ধরা দিল। ইকবালকে আমি কিভাবে মুখ দেখাবো? মনের ভিতর যে কন্যা সন্তান লালন করে রেখেছিলাম, তাকেই বা কি করে কবর দিব? ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। স্কুলে যখন আমার বান্ধবীদের তাদের গোপনীয় অসুস্থতা নিয়ে আলোচনা করত, আমি একরকম চুপ থাকতাম। স্কুল পেরিয়ে কলেজ, তখন বান্ধবীরা জানতে চাইলেও মিথ্যে বলতাম। বাসে এসে কতবার মাকে বলেছি, মা বারবার বলেছে আল্লাহর যখন ইচ্ছে হবে তখন হবে। কতবার বলেছি মা ডাক্তারের কাছে যাই, মা ধমক দিয়ে বলেছেন এই রোগেও কেউ ডাক্তার দেখায়। আল্লাহ যে আমার বড় অধিকার থেকে বঞ্চিত করেছেন, তা আমি কাকেই বা বলবো? হঠাৎ দীপু এসে বলল, আপু, ইকবাল ভাইয়া এসেছে, ডাকছে তোকে। গিয়ে বল আসবে না, আপু ব্যস্ত। বলতে না বলতেই দেখছি দরজার সামনে ইকবাল এসে হাজির। ইকবালকে দেখিয়ে দীপু চলে গেল। আমি গুটিসুটি হয়ে বসলাম। কি হয়েছে লুবনা? কতবার কল দিলাম, রিসিভ করছো না কেন? কি বলছি আমি? এমনিতেই। কি চাও বলবা আমায়? কিছু চাই না। মানে? মানে আমি বিয়ে করব না, আমি অন্য কাউকে ভালোবাসি।
ইকবাল আমায় কষে চড় দিলেন। আমি ফুফিয়ে কাঁদছি। নাটক করো আমার সাথে, নাটক? কেন তুমি এগুলো বলছো আমি জানতে চাই না? জানার দরকারও নেই। আমার হাত শক্ত করে ধরে বলল, চলো। হাত ছেড়ে আমি বলছি চলো, এখনই চলো। বলি আমায় টেনে নিয়ে গেল। দীপুকেও সাথে নিল। মা জিজ্ঞেস করলেন, কই যাও বাবা? এসে সব বলছি। আমি বারবার বলছি হাত ছাড়েন, বলছি মেজাজ খারাপ করাবেন না। ইকবাল আমার দিকে রাগে চোখ নিয়ে তাকিয়ে বলছে। চর আরেকটা দিব নাকি? দীপু মিটু মিটু হাসছে। ঘরের সামনে সে গাড়ি থামলো। ঘরের ভিতর নিয়ে আমায় বসিয়ে বলল, তুমি বসে থাকবে এখানে, আর দীপু ওকে পাহারা দিও, আমি আসছি। আমি দীপুকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? ও এমন পাগলা কুকুরের মতন কেন করছে? কি জানি। আপু দে তো তোর ফোনটা, গেম খেলি। থাপ্পড় মারবো তোকে। আমি ফোন আনার সময় পেলাম কই? দীপু আমার বাম গালে হাত বুলিয়ে বলছে, আহারে, লাল হয়ে গেছে, খুব জোরে মারছে তাই না? বেয়াদব, এই গালে মারিনি, মারছে ওই গালে। দীপু খিলখিলিয়ে হেসে দিল। এরই মাঝে এক মহিলা ভিতরে এসেই বলল, কিরে মা, কাঁদছিস কেন? আমি মহিলাকে দেখে চমকে গেলাম। আজকে সকালে এই মহিলাটি আমাদের বাসায় বাবার কাছে ভিক্ষা চাইতে গিয়েছিলেন। বাবা মহিলাটিকে অপমান করে বাসা থেকে বের করে দেন। মহিলাটি বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার সময় আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, আপনার কি হয়েছে? উনি বলে খুব অসুস্থ, তাই সাহায্য চাইতে আসছে। আমার কাছে যা টাকা ছিল আমি মহিলাটাকে দিয়ে দিই। আপনি? আমি সকালে গিয়েছিলাম আমার বড় সম্পদকে ভিক্ষা চাইতে। তোমার বাবা তো তাড়িয়ে দিল, ভাগ্যিস তোমার দেখা পেলাম। মানে? উনি আমার পাশে এসে আমার মাথায় হাত রেখে বললেন, মা, আমি ইকবালের মা। সকালের নাটকটা কেমন হয়েছিল? আমি ওনার কথায় অবাক হয়ে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছি না। ভিক্ষুক সেজে দেখতে গেলাম আমার বৌমাকে দেখতে। আসলে ভিক্ষুকদের সামনে মানুষ তাদের আসল রূপ প্রকাশ করে, জানিস মা? এই যেমন ভালো সমাজের মানুষের কাছে আমরা ভালো সাজি, আর আমরা যদি আসলেই ভালো হই গরিবদের সামনেও ভালো সাজবো। এটা অবশ্যই ইকবালের বাবা শিখিয়েছে আমায়। ওসব পরে বলবো, কিছু খেয়ে নে এখন। আমি ওনাকে সালাম দিয়ে বলতে নিব, আন্টি প্লিজ বিয়েটা। মা, সবাই এসে গেছে? আমি আর কিছুই বলতে পারলাম না। ইকবালকে দেখে আমি থমকে যাই। ভদ্রমহিলা হাসি মুখে বললেন, তুই লুবনার ভাইকে নিয়ে যা, আমি আসছি। তিনি লাল আর সবুজ একটি শাড়ি এনে বললেন, নাও মা, পরে নাও, এটা আমার বিয়ের শাড়ি। ও এমন হুট করে নিয়ে এলো। তোমার বাসায় নাকি শাড়ি ফেলে এসেছে, এটাই পরে নাও। কিন্তু শাড়ি কেন? আহা, নাও না পরে, ইকবাল এসে আমায় বকুনি দিবে। ও বাসা থেকে বলে গেল তোমায় নিয়ে আসবে, তার মানে যে এইভাবে নিয়ে আসবে জানা ছিল না। আমার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আসলেই মিষ্টি অনেক। সকালে যে 350 টাকা দিয়েছিলে ওটা কিন্তু আর ফেরত পাবে না, ওটা আমারই। এই বলেই চলে গেলেন। আমার না চাইতেই খুব কান্না আসছে। মানুষটা আমার কল্পনার চেয়েও ভালো। তাকে আমি কি করে ঠকাই? বিয়ে নিয়ে কখনোই আমার বেশি কিছু স্বপ্ন ছিল না। ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি আমার বিয়ে বাবার পক্ষে দেওয়া সম্ভব নয়। সেখানে এত কিছু চাইবার সময় কই? ভদ্রমহিলা রুমে এসে আমার গলায় হার পরিয়ে দিয়ে বললেন, এটা আমার দাদি শাশুড়ি, তুমিও তোমার বৌমাকে দিও, হয়তো সেদিন আমি থাকবো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এটা আপনি রেখে দিন, ওই সৌভাগ্য আমার নেই। ও কি কথা, আসো, ইকবাল অপেক্ষা করছে। রুমে যেতেই দেখে থ হয়ে গেলাম। চারদিকে মানুষ। হানিফ মামা এসেছেন। দীপুটা নতুন পাঞ্জাবি পরে বসে আছে। ইকবাল আমার দিকে তাকিয়েছে, বিশুদ্ধ দৃষ্টি। এই দৃষ্টিতে নেই কোনো পাপ, নেই কোনো রাগ। বিয়েটা হয়েই যাচ্ছে। এক মিথ্যের স্তূপে দাঁড়িয়ে আমি বিয়ে করছি। সাইন করতে গিয়ে মায়ের কথা খুব মনে পড়ছে। না জানি বাবা মাকে কথা শুনিয়ে মেরেই ফেলবে। আমার হাত কাঁপছে। ইকবাল আমার বা হাত শক্ত করে চেপে ধরে ফিস ফিস করে বলল, ভয় নেই, বিয়ে তো করছো, কাউকে খুন তো না। আমি মনে মনে বললাম, তোমার বাবা হবার চাহিদাকে আমি যে সিগনেচারের মাধ্যমে খুন করে দিলাম। ফুলসজ্জার খাটে বসে আছি। মামা এসে আমার হাতে বালাজোড়া পরিয়ে দিয়ে বললেন, মা, তুই বেছে বসে হিরে খুঁজে পেয়েছিস, যত্ন করিস তার। মামা আজ থেকে যাও। না রে, ওদিকে আপা বারবার কল দিচ্ছে। শত হলেও মেয়ের বিয়ে, গিয়ে আমায় সব বলতে হবে। আমাকে বসিয়ে রেখে সবাই বাইরে চলে গেল। একটু পর ইকবাল আমার রুমে আসলো। মনে মনে জমাচ্ছি কি করে বলবো। ইকবাল, আমি কখনোই মা হতে পারবো না। না না ইকবাল, তুমি কখনোই বাবা হবে না। না, শুনেন, আমি মা হতে পারবো না জেনে বিয়ে করতে চাইনি। কিছুই বলার মতন সাহস হচ্ছে না। এত সুন্দর মুহূর্ত আমার এক তিক্ত কথায় নষ্ট হয়ে যাবে। ইকবালের মনে আমায় নিয়ে ঘৃণা জন্মে যাবে।
হয়তো আমায় দয়া করবে, না হয় আমায় ফিরিয়ে দিবে। তবে বলে হোক বা না বলে, ইকবালকে আমি হারিয়েই ফেলবো একেবারে। ইকবাল আমার পাশে এসে বলছে, সবসময় ঝামেলা না পাকালে ভালো লাগে না নাকি? হ্যাঁ, মহারানী নায়িকাদের মতন বলে দিল বিয়ে করবে না। কত বড় সাহস তার! প্যান প্যান না করে গ্লাসে দুধ রাখা আছে, মা দিয়ে গেছে, খেয়ে নিন। ইকবাল আমায় হাত সরিয়ে কোলে মাথা রেখে বলল, আমাদের নাতিপুতিদের কাছে গল্প বলবে যে তুমি বিয়ের দিন চড় খেয়েছিলে। আমি ইকবালের চোখের দিকে তাকাতে পারছি না। বড় অপরাধবোধ কাজ করছে মনে। বলে দিতে মন চাইছে, কিন্তু ওর এই হাসি মুখে আমার দেখার লোভ কমছেই না। চাইছি না তা বিলীন হয়ে যাক। লোবনা, হুম। তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। কি সুন্দর একটা দিনেই আমার মাকে মা বলে ফেললে। আমার মাটা আমার মায়ের চেয়েও আমার বন্ধু বেশি, খুব মিশুক। তুমি একদিন থেকেই বুঝে যাবে। আমার কথায় নাকি মানুষের কলিজা 99% টিতে হয়ে যায়, মা তেমনই ব্যতিক্রম। তার কথায় 100% কলিজা জুড়িয়ে যায়। আমার কলিজাও জুড়িয়েছে। ইকবাল উঠে আমার গালে হাত দিয়ে বলল, ব্যথা পেয়েছিলে খুব? কলিজা অব্দি লেগেছে বুঝি? যে ব্যথা কলিজাকে ছাড়কার করে দিয়েছে তা কমাতে পারবে না কেউ। ইকবাল আমার ওর বুকে টেনে নিল, অনুতপ্তের সুরে বলছে, আমার উচিত হয়নি গায়ে হাত তোলার, মাফ করে দিও। মাথায় রাগ উঠে গিয়েছিল। আমি ভেবে যাচ্ছি এই বুকে হয়তো একদিন আমার স্থান থাকবে না, একেবারেই না। হয়তো অন্য কারো আনাগোনা হবে, তবে একদিনের জন্য হলেও আমার ছিল, এটাই শান্তি দেয়। ইকবাল কথা বলতে বলতে আমার হাতের উপর মাথা রেখেই ঘুমিয়ে গেল। মানুষটা একেবারেই বাচ্চাদের মতন হুটহাট ঘুমিয়ে পড়ে। আমি তার মুখের দিকে অপলকে তাকিয়েছি। মানুষটা আমার সব বিপদের বন্ধু হয়েছে, বিনিময় আমি নামক মস্ত বড় বিপদটাই তার ঘাড়ে চেপেছে। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে। কি অদ্ভুত, শেষ আমায় টুনি বলে ডাকছেন। এত সুন্দর নামে কেউ আগে ডাকেনি। মা, টুনিকে? তুই তৈরি হয়ে নে। কই যাব? এ মা, কি বলে মেয়ে? আমরা বাপের বাড়ি যাবার জন্য হাঁ করে থাকতাম, এই মেয়ে দেখি শাশুড়িকে পেয়ে বাপের বাড়ি ভুলে গেছে। আচ্ছা মা, যাচ্ছি। বাসায় যেতেই মা এসে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। কপালে গালে চুমু খেয়ে বললেন, মা ভালো আছিস? আমি মাকে সালাম দিলাম। বাবাকে খুঁজছি, বাবা দরজা দিয়ে বসে আছেন। ইকবালকে নিয়ে রুমে বসালাম। নাস্তা তৈরি করে মা ইকবালকে দিলেন। ইকবাল মুখে তোলার আগে বাবা তার রুম থেকে আমাদের শুনিয়ে বলে উঠলেন, দীপুর মা, ওই মেয়েকে বাসায় রাখলে আমি বাসা থেকে চলে যাব, তুমি থাকো এদের নিয়ে। ইকবাল কিছু শুনেও না শোনার ভান করে মাকে বলল, মা, আমাদের আজই ফিরতে হবে। মায়ের চোখে আমি জানি মায়ের ইচ্ছে করছে জোর করতে, তবুও উপায় নেই। ইকবালের সাথে বাসা থেকে বের হয়ে জিজ্ঞেস করলাম, কোন খালার বাসায় যাব আমরা? হোটেলে যাব। কেন? দেখো লোবনা, বাসায় ফিরে গেলে মা কষ্ট পাবে। আমার মা যদিও বা খারাপ কিছুই বলবে না, মনে মনে তোমাদের নিয়ে অন্যরকম ধারণা জন্মাবে। কিছু সত্য লুকালে যদি মানুষ খুশি হয়, তাদের বঞ্চিত করা কি ঠিক? আমি ইকবালের সাথে হাঁটছি, ভাবছি মানুষটা কত সুন্দরভাবে দুপাশে মানিয়ে চলছে। সে তার মায়ের কাছে স্ত্রীকেও ছোট করছেন না, আবার তার স্ত্রীর কাছে মাকেও না। তাকে কিভাবে আমি তিক্ত সত্যি বলে কষ্ট দেই? তার চেয়ে কিছুদিন এভাবে মিথ্যের আশ্রয় নিয়ে সুখী থাকতে ক্ষতি কি? হোটেলে গিয়ে বসে আছি, মা কল দিতে ইকবাল বলছেন, লোবনার বাসায় জামাই আদর পেয়ে আমি ক্লান্ত মা। আমি ইকবালের দিকে অসহায়ের মতন তাকিয়ে আছি। এই মানুষটাকে এত কিছু থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই। ফোন রেখে বলল, তো ম্যাডাম, আজ কি বেনারসি শাড়িটা পরবেন? আপনাকে বউ সাজে দেখার তীব্র বাসনা চেপেছে মনে। আমি বেনারসি শাড়ি পরে রাতে সুইমিং পুলের পাশে ইকবালের ঘাড়ে মাথা রেখে বসে আছি। এভাবে সারা রাত নয়, জন্মের পর জন্ম কাটিয়ে দেওয়া যায়। মানুষটা যে খুব ভরসার। গল্প করতে করতে কখন রাত 3টা বেজে গেল। দুজন মিলে শুয়ে পড়লাম। রাতে ইকবাল ঘুমালেও আমায় মিথ্যে ঘুমাতে দিচ্ছে না। বারবার নতুন করে হারাবার ভয় চেপে পড়ছে। ইকবালকে হারালে যে আমার কিছুই থাকবে না, ভাবতে ভাবতে চোখ লেগে এলো। ঘুম ভেঙে দেখি ইকবাল তৈরি হচ্ছে। তৈরি হও, মা কল দিচ্ছে, তখন আসবো। বাসায় যেতেই মা এসে বললেন, এক রাত কিভাবে যে ছিলাম, তুই একদিন এসে আমার ঘুম কেড়ে নিলি। আর বাপের বাড়ি যেতে হবে না, গেলে আমিও যাব। আর যাব না মা। শোন, আজ ভোর রাত থেকে তো সেহরি খাবো। আমি সবকিছু গুছিয়ে রেখেছি ফ্রিজে। আজ ভালো কিছু রান্না করব। রোজায় তেমন কিছু খাওয়া যায় না। মা, সব তুমি করলে আমি কি করব? আরে তুই করিস, তবে কয়েকদিন পর, তখন আমি পায়ের উপর পা তুলে খাবো। তখন বিকালে চা খেতে খেতে মা বলল,
শোন, মানুষটা তো মরে গিয়েছেন, বলতে নেই তাও মনে পড়ে। ইকবাল পেটে ছিল তখন আমায় রোজা রাখতে হতো, খুব কষ্ট হতো। রোজা রেখেও সব কাজ করতাম, শাশুড়ি মেয়ে হয়েও বুঝতো না। ওর বাবা রসিক ছিলেন, আমায় লুকিয়ে লুকিয়ে খাবার এনে দিতেন। আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম আমার ছেলে হলে ছেলের বউকে কখনো আঘাত করব না। শোনো মা, শরীর খারাপ হলে আমার ভয়ে রোজা রাখবি না, আল্লাহকে ভয় করবি শুধু, আর কাউকে নয়। আমার হাতের চায়ের কাপ টকটকি কেঁপে উঠল। মা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, কিরে টুনি, শরীর খারাপ লাগছে? না মা, আমার আনন্দ হলে আমি এভাবেই কাঁপি। মা শব্দ করে হেসে উঠলেন। এই হাসিতে কোনো খাদ নেই। কিছুদিন কেটে গেল এভাবে। কলিং বেলের শব্দ শুনলাম। আমি হালকা কাজল দিলাম চোখে। ইকবাল এসে বলল, লুবনা, কই তুমি? আসো। আমি ইকবালের কাছে গেলাম। সালাম দিও, আমার খালাতো বড় ভাই ও তার বউ আসছে। আমি সামনে সালাম দিতে গিয়ে আটকে উঠলাম। ইকবালের খালাতো ভাই, সে কিনা আর কেউ নন, যাকে আমি কয়েক বছর আগে মা হতে পারবো না বলে বিয়েটা ভেঙে দিলাম। অতীত এভাবে এসে ধরা দিবে আমি কখনোই আশা করছিলাম না। আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যাচ্ছে ক্রমাগত। ফয়সাল আমার দিকে তাকিয়ে কিছুটা অবাক হলো। আমি তাদের বসতে বললাম। ফয়সালের বউ জেসমিনের কোলে ফুটফুটে বাচ্চা, ছোট ছোট হাত পা। আমার দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে। মা সবাইকে টেবিলে যেতে বলতেই জেসমিন আমার কোলে ওনার বাবুকে দিয়ে ফ্রেশ হতে গেলেন। আমি চমকে ফয়সালের দিকে তাকালাম। ফয়সাল কপালের ঘাম মুছতে মুছতে উঠে চলে গেল। আমার হাত ছকছক করে কাঁপছে। আমার মতন অপয়াদের কি বাচ্চাকে কোলে নেওয়া উচিত? বুকের সাথে চাপটে ধরেছি। গায়ের কি মিষ্টি গন্ধ, পাগল করে দেয়। আমি কখনোই নিজের সন্তানকে এভাবে চাপটে ধরতে পারবো না। চোখে পানি জমে এসেছে। খেয়াল করলাম ইকবাল আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছে। আমি কান্না আড়াল করে বাচ্চার দিকে ধ্যান দিয়ে তাকিয়ে আছি। সবাই মিলে ইফতার শেষ করলাম। নামাজ শেষ করে আমি আর জেসমিন ভাবি আমাদের রুমে বসে গল্প করছি। ভাবি, এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, তাই না? এখন আগে কিছু কথা বলি, তুমি মাইন্ড করো না কেমন? আরে না পাগলি, তুমি আমার চেয়ে ছোটই হবা, আমার বোনের মতন, মাইন্ড করবে কেন? ক্লাস 9 থেকে আমি ইকবাল ভাইকে পছন্দ করতাম। আসলে আমি ফয়সালের চাচাতো বোন, আর ইকবাল ভাই প্রায় ফয়সালদের বাসায় যেত। তখন আমার তাকে ভালো লাগতো, তাকে আমি চিঠিও দিতাম, জানো? এই বলে জেসমিন খিলখিলিয়ে হেসে দেয়। মেয়েটা বড্ড ছেলে মানুষ। কতটা ছেলে মানুষ হলে সে বিয়ের পরও তার অতীত এভাবে প্রকাশ করে? আমি কৌতূহল না দেখিয়ে বললাম, বাবুর কি নাম দিলে গো? শুনো, যা বলছিলাম, ইকবাল ভাইকে চিঠি দেওয়ার পর সে তো সবার সামনে জোরে জোরে পড়েছিল। বাবা মা কি বকাই না দিয়েছিল আমায়। আমি এমনিতেই আগে থেকে বেশি ইমোশনাল ছিলাম, যার কারণে এসএসসি এর পরেই বিয়ে দেওয়া হয়। ফয়সালের বাবা মানে আমার কাকাই আমার পছন্দ করে বউ করে নিয়ে যায়। বিয়ের দিন অবধি আমি ইকবাল ভাইকেই ভাবতাম। আর এখন? ধুর, বাচ্চার মা এখন আমি। রাত্রে খাবার টেবিলে যেতেই শুনছি ফয়সাল বলছে, তুই অনেক ভালো একজন মানুষ, জানিস ইকবাল, তুই অনেক বড় মনের মানুষ। বড় মতো তোদের ভাইয়া, বাবা মারা যাবার পর তো তোরাই ছিলি পাশে। আমি লুবনার কথা বলছিলাম। ও অনেক ভালো মেয়ে। ফয়সালকে থামাতে আমি রুমে প্রবেশ করে বললাম, আপনারা কি চা খাবেন? দিলে মন্দ হতো না। আমার রুম থেকে যেতে মন চাইছে না, তাও পা টিপে টিপে যাচ্ছি। দরজার আড়ালে দাঁড়াতেই ফয়সাল বলে, আসলে লাইফে বিয়ে মানেই বাচ্চার বাবা হওয়া না রে, দুজন দুজনাকে বুঝা, মনের মিল। জেসমিন বুঝি না নাকি? তুই তো জানিস ও কেমন বাচ্চা স্বভাবের, এই ভালো তো এই মন্দ। ইকবাল লুবনাকে কখনো ভুল বুঝিস না, ও অবশ্যই লক্ষ্মী মেয়ে, অনেক সত্যবাদী মেয়ে। এগুলি শুনে আমার বুকের ভিতর টিপটিপানি বেড়েই চলল। আমি আবার রুমে প্রবেশ করে বললাম, আচ্ছা চায় চিনি খান ভাইয়া? খাই। এরই মাঝে মা চা নিয়ে এলো। হে কি মা, তুমি এলে যে? কি হয়েছে তাতে? নে ধর চা নে। টুনি, তুই খাবি না? পরে খাই, তোমরা নাও। জেসমিনকে দেখছি না বলে প্রশ্ন করলো ফয়সাল। আমি উত্তর দিলাম, ও আমার রুমে। মা চা ঢেলে নিয়ে জেসমিনের জন্য নিয়ে গেলেন। ইকবাল আমাদের বসিয়ে রেখে ভিতরে চলে গেল। ফয়সাল চায়ে চুমুক দিয়ে বলল, লুবনা, ভালো আছো তো? জি। সেদিনের সিদ্ধান্ত এর জন্য আমি আসলেই দুঃখিত। সেটা তো অতীত, তাই না? অতীত, তবে মাঝে মাঝেই ভাবায় আমায়। আর এখন তো কথাই নেই, ভাইয়ের বউ হয়ে এসেছো, চোখের সামনে দেখবো আর মনে পড়বে। একবার সাহস করে সিদ্ধান্ত নিলে নিজেকে কাপুরুষ লাগতো না। দেখুন ভাইয়া, যার কপালে যে ছিল আল্লাহ তাকেই তার করেছেন। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন আপনি কাউকে কিছু বলবেন না। আমি তো তোমার মামাকে কিছুই বলিনি। ব্যাপারটা কি শুধু মামাকে নিয়ে? আপনি দুনিয়ার কাউকেই বলবেন না, হাত জোর করে বলছি, প্লিজ ইকবালকে বলবেন না। আমি যে মা হতে পারবো না, প্লিজ।
এ মা, সি সি সি, কি করছো? কান্না করছো কেন? আমি জানতাম না যে ইকবাল জানে না এই ব্যাপারে। আমি বলবো না ওকে, তবে ও বাবা হবে না। আজ বা কাল ও ঠিকই জানবে, তাই না? তবে আমি আসলে জানতাম না যে ও এই ব্যাপারে জানে না। না, ও জানে না। সময় হোক জানাবো আমি। বলতে না বলতেই দরজার দিকে চোখ পড়ে যায়। ইকবাল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এই প্রথম আমি দেখছি ইকবালের চোখ দিয়ে পানি টপ টপ করে গালে পড়ছে। আমি থমকে দাঁড়ালাম। ফয়সাল ইকবাল বলতেই ও চলে গেল। আমি কাঁপছি। যে ভয় ছিল তাই হলো। এখান থেকে বের হবার পথ জানা নেই আমার। সবাই চলে গেল। ইকবাল দরজা বন্ধ করে আছে। মায়ের রুমে গিয়ে তার কোলে মাথা দিয়ে শুয়েছি। মা বারবার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে টুনি, বরের সাথে বাঁধিয়েছিস বুঝি? না মা, মা আজ আমি তোমার সাথে ঘুমাই। না বাবা, বিবাহিত মেয়ের বর বাসায় থাকতে থাকে নিয়ে ঘুমাতে পারবো না আমি। শোনো মা, রাগ জমতে দিতে নেই। এতে করে শয়তান ভর করে, কুবুদ্ধি দেয়। রাগকে নিয়ন্ত্রণ করবি। এরই মাঝে ইকবাল দরজা খুলে বলল, মা রাতে খাবো না আর। সেহরিতে ডাক দিও। ঘুমালাম আমি। মা মুচকে এসে বললেন, এই যা, উঠ। এটা হলো সংকেত তোকে রুমে ডাকছে। না মা, থাকি আমি এখানে। আরে মেয়ে, যা তো। পা টিপে টিপে আমি ইকবালের রুমের দিকে আগাচ্ছি। শেষ আশ্রয়টা হারালে আমার আর যাবার পথ থাকবে না। দরজা খোলাই দেখছি, ভিতরে বাতি নিভানো। আমি আস্তে আস্তে রুমের ভিতরে গেলাম। টেবিল বাতি জ্বালাতেই দেখছি ইকবাল মাথার উপর বালিশ দিয়ে শুয়ে আছে। আমি কাপা হাত নিয়ে ইকবালকে স্পর্শ করে প্রশ্ন করলাম, এমন করছেন কেন আপনি? ইকবাল আমায় এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বলছে, আমার ছুবে না তুমি। আমি মেঝে দিকে বসে ভাবছি এ কপালে হয়তো সুখ নেই, কখনো নেই। ফুফিয়ে ফুফিয়ে কাঁদছি আর ভাবছি ছোটবেলা থেকে বাবা যেভাবে আমায় অপয়া ভাবতেন, কখনো বুকে টেনে নেননি, কখনো আদর করে নামও ধরে ডাকেনি। ভাই কখনো কাঁদলে একতরফা এসে আমায় মেরেছে। মাঝে মাঝে নিজেকে আশ্রিতা মনে হতো। আজ নিজের সংসারেও নিজেকে আশ্রিতাই লাগছে। জীবনের সবচেয়ে কাছের দুজন পুরুষই আমায় ঘৃণার চোখে দেখে। আজ বেশ কিছুদিন থেকে ইকবাল আমার সাথে একটুও কথা বলেনি, আমার কাছ থেকে এড়িয়ে যাচ্ছে। চেনা মানুষটা দিন দিন অচেনা হচ্ছে। আমি তো চাইনি বিয়ে করতে, তবে কেন হলো? খুব ক্লান্ত লাগছে আজ। ইকবালটা আজকাল নিয়ম করে বাসায়ও ফেরে না। কেন যেন মনে হচ্ছে ও আসলে চায় আমি যেন চলে যাই। রাতে চোখ বন্ধ করতেই চোখটা লেগে গেল। গুনগুন কান্নার আওয়াজ শুনে আমার ঘুম ভাঙলো। উঠে দাঁড়াতেই দেখলাম টেবিল আলো জ্বালিয়ে ইকবাল নামাজ পড়ছে। জায়নামাজে বসে গুনগুন করে কাঁদছে। মানুষটা কত অসহায়, আর তার সেই অসহায় হবার কারণ আমি কিছুই করতে পারছি না। সব যেন অন্ধকার হয়ে এলো। আমি মাথা ঘুরে মেঝেতে পড়ে গেলাম। জ্ঞান ফিরতেই মা বলল, ইকবাল, লুবনা তাকিয়েছে, দেখ। এ মেয়ে কি হয়েছে? ক্লান্ত লাগছে? দাঁড়া, আমি দুধ নিয়ে আসি। এই বলে তড়িঘড়ি করে চলে গেলেন। মা চলে যেতেই ইকবাল আমার হাত ধরে বলল, শোর কি খারাপ? বলতে পারতে না? মা বলল তুমি ইফতারের পর থেকে কিচ্ছু মুখে দাও না। কি শুরু করলে? লুবনা, কি হলো? ডাক্তার খবর দিব? না লাগবে না, আমার কিছু হয়নি। আচ্ছা, তুমি কি আদৌ আমায় ভালোবাসতে? ইকবালের মুখে এমন কথা শুনে আমি ওর দিকে তাকালাম। ভালোবাসলে যে কথা আমি জানি না তা ফয়সাল ভাই জানে, এমন তো হবার কথা না, তাই না? এতটা অযোগ্য আমি? আমার উচিত নিজের পক্ষে যুক্তি দেয়া, তাও আমি দিচ্ছি না। অনেকটা হাল ছেড়ে দিয়েছি আমিও চাই ইকবাল আমায় ঘৃণা করুক। ওর ঘৃণা আমায় ওর কাছ থেকে দূরে যেতে সাহায্য করবে। ফয়সাল ভাইয়ের সাথে কি করে পরিচয় তা আমি জানতে চাইবো না লুবনা, তবে স্বামী হিসেবে এতদিনে আমায় বলতে পারলে না? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি, এই কারণেই আমি বিয়ে করতে চাইনি। যার মা হবার ক্ষমতা নেই তার আবার বিয়ে কিসের, তার আবার সংসার কিসের? ইকবাল আমায় থামিয়ে দিয়ে বলল, আস্তে, মা শুনবেন। আমি চাই না এই ব্যাপারটা আমার আর তোমার বাইরে কেউ জানুক, কিন্তু খুব কষ্ট লজ্জা লাগে যে আমি তোমার কাছের মানুষ হতে পারিনি। হলে আমি জানতাম, অনেক আগেই জানতাম। এই বলে ইকবাল নিজের চোখ আড়াল করে নিল। মানুষ দুঃখের কথা চোখে চোখ রেখে বলতে পারে না, আমি চাইতেও বলতে পারছি না। ইকবাল, আমি নিজেও জানতাম না, নিজের এত বড় অক্ষমতার কথা নিজেই বুঝিনি। ইকবালকে কিছুটা ঘায়াল করতে বলে ফেললাম, দেখুন আমিও তো অনেক কিছু জানি না, তাই না? এই যে জেসমিন আপনাকে ভালোবাসতো, তা কি আমায় জানিয়েছেন? আমি তো আর ফয়সাল ভাইকে ভালোবাসিনি। বিয়ে ঠিক হয়েছিল, আমি সেই বিয়ে ভাঙতে তাকে জানিয়েছিলাম। ইকবাল কিছুক্ষণ থেমে থেকে বলল, সবসময় সত্যিটা বলা হয় কি? কিছু ভাঙতেই লোভ না। আর আমাদের বিয়েটাই তাহলে মিথ্যে দিয়ে শুরু হলো? বিয়ে আমি করতে চাইনি, এখনো চাই না সংসার করতে। আমায় ডিভোর্স দিয়ে দিন। জেসমিনের মতন যোগ্যতা সম্পন্ন কাউকে বিয়ে করে ফেলুন। অসুস্থ না হলে আজ আবার কুশিয়ে চর দিতাম।
অনেক কথা শিখেছো তুমি, তাই না? জ্বর খাওয়া আমার নতুন অভ্যাস নয়, বরং না খেলেই খারাপ লাগে। আমার মনে হয় কি জানেন, আমার জন্মই জ্বর খাওয়ার জন্য। আমার রাগ আর বাড়িও না। মা দুধ নিয়ে এসে আমায় উঠালো, মুখে তুলে দিল গ্লাস। মা কাঁদছে, মানুষটা আমায় মায়ের জেলে আস্তে পৃষ্ঠে বেঁধে ফেলছে। এমন হলে আমার যাওয়া যে মুশকিল হয়ে যাবে। মা মাথায় হাত দিয়ে বললেন, টুনি রে, এখনো এত দুর্বল হয়ে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে সামলাবি কি করে? কথাটা শুনে আমি বিষম খেলাম। আমার দুর্বলতা এখন 3 গুণ বেড়ে গিয়েছে। এখন না পারছি আমি নিপুণ অভিনয় করতে, কারণ ইকবাল সব জানে না। আমি মাকে হড়হড় করে সব বলে দিতে পারছি। মা ঘুমাতে গেলে ইকবাল আমার পাশ ফিরে শুয়ে আবদারের সুরে বলছে, লুবনা, চলো না ডাক্তারের কাছে যাই। আজকাল সবই পসিবল, তাই না? আমি ইকবালের দিকে তাকিয়ে মৃদু হাসি দিলাম। ভাবছি, ভালোবাসার বড় হোক বা না ভালোবাসার, তাদের বউয়ের মনের পরিস্থিতি বোঝার চেয়েও তাদের বংশধর চাই। খুব চেয়েছিলাম, ইকবাল তুমি আমার মনকে বুঝো। আমার হাত শক্ত করে ধরে আমার আস্থা দিয়ে বলো, বাচ্চা নেই কি হয়েছে, আমি সারাক্ষণ ছায়া হয়ে আছি। কিন্তু তুমিও আর 10টা পুরুষের মতন তাই চাইলে। তুমিও ব্যতিক্রম নয়। তুমিও হয়তো কয়েক বছর বাদে বাচ্চার শূন্যতা অনুভব করবে। আশেপাশের সুখী দম্পতি দেখে তোমারও হয়তো মন ভারী হয়ে আসবে। ইকবাল আমার মাথায় হাত বুলিয়ে আবার বলে উঠলো, কি গো, চলো ডাক্তারের কাছে কাল। আমি ইকবালের হাত মাথা থেকে সরিয়ে দিয়ে বললাম, মাথায় হাত কেবল ভরসার হাত হয় না, মাঝে মাঝে বোঝা হয়। মানে? মাকড়সা দেখেছেন, ডিমের তা দিতে দিতে মরে যায়, বাচ্চারা সব রক্ত খেয়ে মেরে ফেলে। বিশ্বাস করুন, আমার যদি তেমন উপায়ও থাকতো, নিজের সব রক্ত দিয়ে বাচ্চা দিতে পারতাম, তাও দিতাম। কিন্তু দেখুন, আমি পারছি না। মাঝে মাঝে আমার নিজেকে পিঁপড়ার চেয়ে অধম লাগে। কতগুলি ডিম দেওয়ার ক্ষমতা রাখে পিঁপড়া, সেই ক্ষমতাও আমার নেই, তাও আমি মানুষ। মা প্রায় বলতো আমার নাকি আমার দাদি অপয়া ভাবতেন। জন্মেছিলাম অমাবস্যায়। এখন আমারও ঠিকই মনে হয়, আসলেই আমি অপয়া। ইকবাল কোনো কথা বলছে না। আমি মৃদু হাসি দিয়ে বললাম, ভাববেন না আমি বলবো আরেকটা বিয়ে করে নিন, বা আমি আপনাকে বিয়ে করাবো। এগুলো বলার মতন কঠিন হৃদয় আমার নাই। তবে যেটা আপনার ভালো লাগে সেটা করুন, আপনাকে আমি বেঁধে রাখবো না। ইকবাল এসব কথার উত্তর না দিয়ে বলল, আমি কিছুতেই মিলাতে পারছি না। তুমি আমায় বিয়ের আগেও বললে আমাদের মেয়েকে আগলে রাখার কথা। আমি উত্তর খুঁজে না পেয়ে বললাম, আবেগে মানুষ কত কি না বলে। আমার বাচ্চা কি করে হবে যার কিনা মাতৃগর্ভ নেই? দেখতেই আমি নারী, নারীর ভিতর যে গুণ বা বৈশিষ্ট্য থাকে তা আমার নাই। বলেই উল্টো দিকে ফিরে শুলাম। ইকবাল আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসা, মায়া, আবেগ তো আছে লুবনা, তাই না? আপন করে নেওয়ার ক্ষমতাও। পর করারও। নিজেকে অপরাধী লাগে আজকাল প্রায় চিঠি লিখে ফেলে দিই। কি বলে ইকবালকে ছেড়ে যাব, কি বলে মাকে ছেড়ে যাব। লেখা হয়ে গেলে কান্না করতে করতে চিঠি ভিজে যায়, তাই চিঠিও ফেলে দেই। নিজেকে পুনরায় শক্ত করে চিঠি লিখি, আবারও কোনো কারণ এসে দাঁড়ায় যার কারণে চিঠি লেখার শেষ হয় না। একদিন বারান্দায় বসে বসে মা বলছেন, আর রোজা কটা আছে রে? ঈদের কেনাকাটা লাগবে তো। আমার বেশ মন খারাপ হলো। দীপুটাকে এই প্রথম ঈদে আমি দেখবো না, হয়তো আর দেখাই হবে না। এ বাসা থেকে বের হয়ে আমার গন্তব্য হয়তো ট্রেনের তলায়, নয়তো নদীর তলায় মাছের পেটে। কখনোই আর বাবার কাছে নয়। এদের ভরসার আশ্রয় নাকি বাবার বুক। আমার বাবার বুক কখনোই আমার জন্য ছিল না। মা বললেন, শোন না মা, ভাবছি ঈদে তোকে আর ইকবালকে নিয়ে তোদের বাসায় যাব, তাদের জন্য মার্কেট করতে বলবো ইকবালকে। মা কি দরকার? বাবা মা গ্রামে চলে গেছেন, অনেক দূর। কি বলিস? তোর ছোট ভাইটা অপেক্ষা করবে তো। আমরা 2 বোন পিঠাপিঠি ছিলাম। আমার বিপদে ওই ফয়সালের মা ছিল। আমি মরে গেলে ফয়সালের মাকে কখনো দূরে ঠেলবি না, বুঝলি? মা তুমি এসব কথা না বলে হাসানোর কথা বলো তো, আমার মনটা খুব খারাপ। আমি তো তোমায় শুধু হাসাবো। নে, আমার মাথায় তেল দিয়ে দে। সেবা কর শাশুড়ির, দোয়া নে, জান্নাত লাগবে না নাকি? মা তুমিও পারো। দেখো মা, আকাশে 4টা পাখি, তুমি, আমি আর ইকবাল। আর একটা কে? ওটা তোমার বোন। ওটা আমার নাতি। আমার মনটা আবার খারাপ হয়ে গেল। রুমে যেতেই দেখছি ইকবাল আমার দিকে রক্ত চোখ নিয়ে তাকিয়েছে, হাতে একটা কাগজ। খুব বুঝতে পারছি এটা চিঠি। এটা কি লুবনা? আমি ভয়ে দাঁড়ালাম। ইকবাল চিঠি খুলে পড়ছে। আমি বুঝছি না আমি কি লিখবো আপনাকে। একটি মেয়ের বিয়ের পর প্রধান রোল থাকে মা হওয়া, সন্তান দেওয়া, কিন্তু আমি তো পারবো না। আমি জানি আপনি এতই ভালো মানুষ, আর হবেন নাই বা কেন। ভালো মানুষের সন্তান আপনি। আমি মার মতন আর কাউকে দেখিনি আমার চোখে। মানুষটাকে নাতি নাতনি থেকে বঞ্চিত করা আমার উচিত হবে কি? তাই আমি চলে গেলাম।
আল্লাহর দোহাই আমায় খুঁজবেন না, সময় হলে সব ঠিক হয়ে যাবে, সময় সব মুছে দেয়। ইতি লুবনা। হরহর করে আমার লেখা চিঠিটা ইকবাল পড়ে নিল। বেখেয়ালে কালার চিঠিটা ছিঁড়ে ফেলা হয়নি, টেবিলের উপরেই রেখেছিলাম। ইকবাল আমার দিকে তাকিয়ে বলছে, এসব কি? আমি মাথা নিচু করে আছি। তুমি কি চাও লুবনা? মুক্তি চাই। কেমন মুক্তি? মুক্তি যেমন হয়, যেখানে বাধা থাকবে না। ইকবাল আমার হাত ধরে কাছে টেনে নিয়ে বলল, বান্ধবরা তোমার এতই খোঁড়া লেগেছে যে তুমি মুক্তি চাও? আমি এই ভয়ে কাউকে বাঁধতে চাই না, জানো? এই বলে ইকবাল বিছানায় বসে পড়ল। ইকবাল চোখ মুছতে মুছতে বলল, ছোটবেলায় বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি। বাবা ছেড়ে চলে গেলেন, মাকে আঁকড়ে ধরেছি। মায়ের কিডনিতে প্রবলেম দেখা দিয়েছে। আমার মা ক্রমেই মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। কথাটা শুনে আমার দুনিয়া অন্ধকার হয়ে গেল। মানুষটাকে আমি অল্প দিনে নিজের চেয়েও ভালোবেসে ফেলেছি, সে কিনা এত বড় অসুখ নিয়েও হাসি খুশি থাকছেন। আমি কখনোই চাইনি বিয়ে করতে। মাকে যদি আমার স্ত্রী না বুঝে সেই ভয়ে। তোমার বাবার পর ভেবেছি তুমি বুঝবে, তোমায় আঁকড়ে ধরেছি। আমি খড়কুটোর মতন যাকে আঁকড়ে ধরি সেই কোনো বাহানা দেখিয়ে চলে যায়। আজ তুমিও যেতে চাচ্ছ। লুবনা, আমার বাচ্চা লাগবে না, আমার শুধু তোমাকে চাই। তুমি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেও না। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। ইকবালের কাঁধে মাথা রেখে শক্ত করে ধরে বললাম, খড়কুটোর মতন নয়, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে, অধিকার দিয়ে জোর করে আঁকড়ে ধরতে হবে, যাতে চাইলেও না যেতে পারে। ইকবাল ছোট বাচ্চাদের মতন ফুফিয়ে কাঁদছে। ইকবালকে আস্থার স্বরে বলে উঠলাম, মাকে আমি কোথাও যেতে দিব না। আমি মরার আগ অব্দি মাকে আমার আড়াল করব না, ইনশাআল্লাহ। মা আমার মা নয়, আমার সন্তান, আমার প্রথম সন্তান। আর তোমরা আমার বেঁচে থাকার অবলম্বন। মাকে কখনো তার অসুখের কথা বলো না, না আমাদের সন্তানের কথা। মানুষটা খুব হাসি খুশিতে থাকতে পছন্দ করে, আর তোমায় মা খুব আপন করে নিয়েছে। মাকে ছেড়ে যেও না প্লিজ। আমি উঠিয়ে দাঁড়িয়ে বললাম, আচ্ছা, আমি যদি কোথাও চলেও যাই মাকে সঙ্গে করে নিয়ে যাব। আর ব্যাগপত্র নিবে না? আমার আর মার জামা কাপড় নিব তো। ব্যাগের এক কোণে আমায় ভরে নিয়ে যাও দয়া করে। জ্বালাবো না, কথা দিচ্ছি। ইকবাল আমাকে শক্ত করে জড়িয়ে নিল তার বুকের মাঝে। আমিও ইকবালকে শক্ত করে ধরে বললাম, ভালোবাসি, ভালোবাসি।